আমাদের চ্যানেলে নতুন নতুন পর্ব গল্প পড়তে ও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কে এই ছেলে যার কথায় এমপি পর্যন্ত জায়গা ত্যাগ করলো? পাশেই মায়া দাঁড়িয়েছিল। সে চোখ বড় বড় করে আকাশের দিকে তাকিয়ে আছে। মনে হয় যেন তার চোখের সামনে আজরাইল দাঁড়িয়ে আছে। মায়ার বাবার কাজ কারবার দেখে পুরো মাথা বিগড়ে আছে। ইচ্ছে করছিল কয়েকটা ঠাটিয়ে লাগাতে, কিন্তু নিজেকে শান্ত করে রাখলাম। কারণ এমনিতেই এমপি সাহেব এসে সবার চোখ কপালে উঠিয়ে দিয়েছে। এদিকে তার উপরে আমি যদি কিছু করি তাহলে সেটা একটা বিশ্রী ব্যাপার হয়ে যাবে। তাই নিজেকে সামলে নিলাম। সবাই এখনো চোখ বড় বড় করে আমার দিকে তাকিয়ে আছে। আমি চুপচাপ সেখান থেকে ক্লাসে চলে এলাম। পুরো ক্লাস নিস্তব্ধ হয়ে আছে। অন্যদিকে মায়া এখনো সেই জায়গায় ভ্যাবাচেকা খেয়ে দাঁড়িয়ে আছে। ছোট লোক, তোকে আমি দেখে ছাড়বো। আমার বাবাকে অপমান করা, এটার কড়া প্রতিশোধ আমি নিব। কিন্তু ওকে বাঁচাতে এমপি সাহেব কেন আসলো কলেজে? না, এটা হয়তো কোনো কাকতালীয় ব্যাপার হবে। আর না হয় এই ছেলে হয়তো এমপির উপকার করেছিল কোনো সময়। না হলে তো এমপির ছেলে পেলে। কিন্তু আমি তো তাকে কেলিয়েই ছাড়বো। মায়ার কতটুকু ক্ষমতা সেটা তুই সুযোগ মতন দেখে নিতে পারবি। আর তোর মতন ছোট লোকের সাহিস্তা করতে আমার বেশি সময় লাগবে না। খালি সময়ের অপেক্ষায় আছি। আমি ক্লাসে বসে আছি। স্যার আবার লেকচার শুরু করেছে, কিন্তু ক্লাসের কারোর কোনো মন নেই ক্লাসের প্রতি। সবাই আমার দিকে বাঁকা চোখে তাকিয়ে আছে, বিশেষ করে রাফি। দেখতে দেখতে স্যারের ঘন্টা শেষ করে স্যার রুম থেকে বের হতে না হতেই সবাই আমার উপরে ঝাঁপিয়ে পড়লো। রাফিও আমার উপরে ঝাঁপিয়ে পড়েছে। এই আকাশ, তোমাকে বাঁচানোর জন্য এমপি সাহেব কেন আসলো রে? তুমি কে সত্যি করে বলো তো? রাফির প্রশ্ন শুনে কি বলবো মাথায় কাজ করছে না। সবকিছুই যেন আউলে যাচ্ছে। তাও কোনো একটা মিথ্যে বানিয়ে বলে দিলাম যে একটা সময় উনার দলের ছেলেপেলেদের সাথে কাজ করতাম, তাই উনি আমাকে বাঁচাতে এসেছে। কিন্তু তাই বলে তোমার কথা মতন তারা চলে যাবে? আরে সেটা হয়তো ভালোবাসার খাতিরে করেছে। ও, তাহলে ঠিক আছে। সবাই আবার শান্ত হয়ে গেল আমার মিথ্যা যুক্তি শুনে। কিন্তু আসল ঘটনাটা কি সেটা হয়তো আমিই জানি। যাক, পরিস্থিতি সামনেছে এটাই অনেক। দেখতে দেখতে সব কয়টা ক্লাস শেষ করে ফেললাম। ক্লাস শেষ করে রাফি আর আমি একসাথেই ক্লাসরুম থেকে বের হচ্ছি। তখনই দেখি ক্লাসরুমের সামনে নাদিয়া দাঁড়িয়ে আছে। এই আকাশ, একটু একপাশে আয় তো, তোর সাথে আমার কিছু পার্সোনাল কথা আছে। আচ্ছা রাফি, তুমি ক্যান্টিনে গিয়ে বসো, আমি নাদিয়ার সাথে কথা শেষ করে আসছি। আচ্ছা। নাদিয়া আর আমি একপাশে চলে এলাম কথা বলার জন্য। হ্যাঁ বল, কি বলবি? আকাশ, আর একটু হলেই তো আজ ধরা খেয়ে যেতিস। হ্যাঁ রে, আর একটু হলে সবকিছু ফাঁস হয়ে যেত। সবকিছুই এমপি সাহেবের কারণে হয়েছে। কিন্তু উনি খবর পেল কি করে রে? তা আমি জানি না, কিন্তু হয়তো কোনোভাবে তিনি খবর পেয়েছেন আমার কথা, তাই তিনি ছুটে এসেছেন। হ্যাঁ, সেটাই হবে। আচ্ছা শোন, তুই একটু সামলে থাক। তুই যেহেতু নিজেকে আড়াল রাখতে চাইছিস, তাহলে নিজেকে গুটিয়ে রাখাই ভালো। হ্যাঁ ঠিকই বলেছিস। আচ্ছা চল এবার ক্যান্টিনে চল, রাফি আমাদের জন্য অপেক্ষা করছে সেখানে। হ্যাঁ চল। নাদিয়াকে নিয়ে ক্যান্টিনে চলে গেলাম। তারপর অনেকটা সময় বসে সেখানে আড্ডা দিয়ে কাটিয়ে দিলাম। তারপর নাদিয়াকে নিয়ে বাসার উদ্দেশ্যে রওনা হয়ে গিয়েছি। রাফিও তার বাসার উদ্দেশ্যে চলে যায়। এইভাবেই কলেজ বাসা করতে করতে কয়েকটা দিন কেটে যায়। এর মধ্যে একটা জিনিস লক্ষ্য করলাম, আমরা তিনজন যখন বসে আড্ডা দেই তখন মায়া আমাদের আশেপাশে ঘুরঘুর করে। একদিন এভাবে ক্লাস শেষ করে আড্ডা দিচ্ছিলাম, ঠিক তখনই মায়া এসে আমার গা ঘেঁষে বসে পড়ে। এই আপনি এখানে কেন? ইচ্ছে হয়েছে এসেছি। আপনার ইচ্ছে হলে সেটা অন্য জায়গায়, কিন্তু আমার সাথে কেন বসতে হবে আপনার? বললাম তো আমার ইচ্ছে, তোর সাথে বসতে ইচ্ছে হয়েছে, তাই এসে বসে পড়েছি। কি নেশা টেশা করে এসেছেন মনে হয়, না অন্য কোনো প্ল্যান চলছে? যেখানে আমার মতন ছোট লোককে আপনার দুই চোখে সহ্য হয় না, সেখানে আমার পাশে এসে বসার ইচ্ছে জেগেছে আপনার। ব্যাপারটা কেমন অদ্ভুত না? আকাশ, আমি এমনিতেই এসে বসেছি তোমার পাশে। আমার ভিতর কোনো মতলব নেই। আপনার কথা মোটেও বিশ্বাস করি না আমি। সো চলে যান এখান থেকে। না, আমি কোথাও যাব না। আমি তোর সাথেই বসে থাকবো। মায়ার কথা শুনে মেজাজ চটে যাচ্ছে, তাও নিজেকে সামনে নিয়ে
নাদিয়াকে বললাম, নাদিয়া চল তো এখান থেকে, আমরা অন্য কোথাও গিয়ে বসবো। হ্যাঁ চল। নাদিয়া, আমি, রাফি উঠে আসতে ধরলাম। ঠিক তখনই মায়া আমাকে খামচে ধরলো। আই, তুই কোথাও যাবি না, আর এখান থেকে এক পাও নড়চড় করবি না তুই। কিন্তু কেন? আমি আপনার কথা কেন শুনবো? কারণ তুই আমাকে ভালোবাসতি, তাই শুনবি। মায়ার কথা শুনে চরম লেভেলের হাসি চলে আসলো। হাসালেন আপনি। শোনেন, ভালোবাসতাম ঠিক, কিন্তু এখন ততটাই ঘৃণা করি আপনাকে। আপনার মতন মানুষ ভালোবাসারই যোগ্য না। সো চললাম আমি, বলে এক ঝটকা দিয়ে মায়া থেকে নিজেকে ছাড়িয়ে নিলাম। তারপর সেখান থেকে চলে এলাম। যত সব পাগল ছাগলের পাল্লায় পড়তে হয় আমাকে। এদিকে মায়া ঠায় সেখানে দাঁড়িয়ে কান্না করে দিয়েছে, কিন্তু কেন কান্না করছে সে নিজেও জানে না। সে আকাশের উপরে ক্ষিপ্ত ঠিক আছে, কিন্তু হুট করেই তার মন কেন জানি বেফাস একটা বায়না করে বসে, যে আকাশের সাথে গিয়ে বসে থাকতে, তার সাথে গিয়ে কথা বলতে। তার প্রতি কেমন যেন একটা দুর্বলতা কাজ করছে মায়ার। আমি জানি না যে আমার মন হঠাৎ করে কেন এমন বায়না করলো, তবে সত্যি কোনো উদ্দেশ্য ছাড়া আমি তোর কাছে এসেছিলাম, কিন্তু তুই আমাকে দূরে ঠেলে দিলি, আমাকে অপমান করলি। তুই এসব করে সত্যি তোর পাপের পাল্লা ভারী করলি। আমাকে অপমান করা আর আমার বাবাকে অপমান করার শোধ আমি সময় মতো নিয়ে নিব। আর বিশেষ করে তুই নাদিয়া মেয়েটার সাথে চলাফেরা করিস, সেটা দেখলেও আমার কেমন যেন গা জ্বলে। ইচ্ছে করে তোকে বুক ফেরে ভিতরে লুকিয়ে রাখি, কারোর সাথেই তোকে কথা বলতে না দিই। কিন্তু তুই ওই বেয়াদব মেয়ে নাদিয়ার সাথে ঘনিষ্ঠ হয়ে উঠেছিস। ওই মেয়েকেও আমি ছাড়বো না, তোদের দুটোকেই আমি শেষ করে দিব। আমার মন যখন তোকে একবার কাছে নিয়েছিল, তাহলে তুই আমার ব্যবহার করা জিনিস, আর আমার ব্যবহার করা জিনিস কাউকেই দেই না, কাজ শেষে ছুঁড়ে ফেলে দিই। তাই তোকেও ছুঁড়ে ফেলে দিব। আমার জিনিসের উপরে অধিকার শুধু একমাত্র আমারই থাকবে, যা আমি ব্যতীত অন্য কারো নয়। মায়া এসব বলছে আর ফুপিয়ে ফুপিয়ে কান্না করছে। এদিকে আকাশ, নাদিয়া আর রাফি অন্য জায়গায় বসে আড্ডা দিচ্ছে। আকাশ, সত্যি মায়া মেয়েটার মাথায় হয়তো প্রবলেম আছে। নাদিয়া হয়তো থাকতে পারে, কিন্তু আমি শিওর নই। তবে যেটুকু শিওর তা দিয়ে বলতে পারি যে মেয়েটার আমাকে দেখে জেলাস হয়। তা আমিও দেখে লক্ষ্য করেছি। আচ্ছা চল এখন এসব বাদ দিয়ে ওঠা যাক। তোর তো আবার আজকে আমার সাথে একটা জায়গায় যাওয়ার কথা। হ্যাঁ চলো। নাদিয়ার সাথে চলে এলাম। আর একটা জায়গায় কাজ আছে বলতে, নাদিয়ার বাসায় আজ আমার দাওয়াত। রাফি সামনে থাকে সেই কথাটাকে অন্যভাবে ঘুরিয়ে বলেছে। আর নাদিয়ার বাসায় দাওয়াত দেওয়ার কারণ হচ্ছে তার বাবার সমস্যাটা আমি সমাধান করে দিয়েছি, তাই তিনি আমাকে দুপুরে খাবারের জন্য যেতে বলেছেন। নাদিয়া আর আমি গাড়ি করে তার বাসার উদ্দেশ্যে রওনা হলাম। তাদের বাসায় গিয়ে দেখি সান্দার আয়োজন করা হয়েছে খাবারের। সারাটা দুপুর নাদিয়ার বাসাতেই ছিলাম, খাওয়া দাওয়া করেছি। তারপর বিকেলে চাটা খেয়ে নিজের বাসায় এসেছি। দিনটা বেশ ভালোই কেটেছে। সেখান থেকে এসে রাতের বেলা একটু পরে ঘুমিয়ে পড়লাম। পরের দিন সকালবেলা উঠে কলেজে চলে গেলাম। কলেজে প্রবেশ করতেই মায়া আমার কলার ধরে টেনে দেওয়ালের সাথে চেপে ধরলো। মায়ার কাণ্ড দেখে আমি তো পুরা অবাক। আয় ছোট লোক, তোকে শেষবারের মতন বলছি, আমি চাই তুই আবার আমার সাথে আগের মতন চলাফেরা কর, আবার আগের মতন করে ভালোবাস, আর ওই মেয়ে থেকে দূরে থাক। কারণ ওই মেয়েকে তোর পাশে দেখলে আমার কেন জানি সহ্য হয় না। আপনার মতন অহংকারী মেয়ের সাথে কোনোদিন ভালোবাসা নামক শব্দটা যায় না। সো আপনার সাথে কোনোদিনই এই আর কোনো কিছু ঠিক হবে না। আই বস্তির ছেলে, শুনে রাখ, তাহলে তোর মরতে হবে। অনেক অহংকার এসে গেছে তোর মাঝে। নামি দামি কলেজে পড়ে তুই যে বস্তির ছেলে সেটা ভুলেই গেছিস, তাই সেটা তোকে মনে করিয়ে দিব এবার। আরে ছাড়েন তো, আপনি যা পারেন গিয়ে করেন। আপনার ওসব হুমকি টুমকিতে আমি ভয় পাই না। আমিও দেখবো কতদূর কি করতে পারেন আপনি। এবার চললাম বলে মায়ার থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে চলে এলাম। তারপর সোজা ক্লাসে চলে আসি। সবার সাথে মিলেমিশে ক্লাসটা শেষ করলাম, কিন্তু মায়া ক্লাসে আসেনি। দূর, সে না আসলে আমার কি, না আসলে না আসুক, কপাল পোড়া গেলে তার যাবে, আমার নয়। আমার মতন আমি থাকবো। ক্লাস শেষ করে বের হয়ে গেলাম আমি আর রাফি। নাদিয়া হয়তো ক্যান্টিনে অপেক্ষা করছে আমাদের জন্য। ক্যান্টিনটা কলেজের সামনে বরাবর রাস্তার অপর পাশে। কলেজের গেট অতিক্রম করে যেই না ক্যান্টিনের দিকে যাব, তখনই দেখি মায়া অনেক ছেলেপেলেকে সাথে নিয়ে দাঁড়িয়ে আছে। সে আমায় ছেলেগুলোকে আঙুল দিয়ে দেখিয়ে দিল। এই যে এই ছেলেটা, তাকে আপনাদের মারতে হবে, একদম পুরোপুরি মেরে ফেলবেন তাকে।
মায়া শহরের অনেক কয়টা মাস্তানকে ভাড়া করে আনে আকাশকে মারার জন্য। ছেলেগুলোর লিডার যে আছে সে ছেলেপেলেকে বলে, এই মালটাকে তাড়াতাড়ি উঠিয়ে নিয়ে আয়, আর ওর কাহিনী তাড়াতাড়ি শেষ করে যেতে হবে। ছেলেপেলেগুলা লিডারের কথা মতন আকাশকে রাফির সাথে থেকে তুলে নিয়ে যায়। কিন্তু অবাক করা কাণ্ড তখনই ঘটে যখন লিডারটা আকাশকে দেখে। সে আকাশকে দেখে ঠাস ঠাস করে মায়ার গালে কষে কয়েকটা থাপ্পড় লাগিয়ে দেয়। মায়া থাপ্পড় খেয়ে তার ভাড়া করার লোকের দিকে থ হয়ে তাকিয়ে আছে। এই বেয়াদব মেয়ে, তুই কাকে মারার জন্য আমাদের ভাড়া করেছিস? তুই কি জানিস যাকে মারার জন্য আমাদের তুই ভাড়া করেছিস সে কোনো সাধারণ মানুষ না। মানে কি ভাইয়া, ও কে তাহলে যে আপনারা এত ভয় পাচ্ছেন এই বস্তির ছেলেকে? আবার কয়েকটা থাপ্পড় পড়ে মায়ার গালের উপরে। সম্মানের সাথে কথা বলবি। ভাইয়ের নামে একটা বাজে কথা বললেও সোজা কবরে পাঠিয়ে দিব তোকে। বদমাইশ মেয়ে, তুই তো আজ আমাদের সবাইকে মৃত্যুর পথে ঢেলে দিয়েছিলি পুরো। তুই আজরাইলকে মারার জন্য মানুষ ভাড়া করে নিয়ে এসেছিস? ফাজিল মেয়ে। উনাকে আমরা কেন, আমাদের মতো হাজারটা গুন্ডা একসাথে আসলেও উনার কিছুই করতে পারবে না। বেয়াদব মেয়ে, ইচ্ছে করছে তোকে মেরে এখানে তক্তা বানিয়ে দেয়। মায়া ওদের কথা শুনে থতমত খেয়ে যায়। কে এই আকাশ, আর কিসের এত পাওয়ার তার? অন্যদিকে লিডার দৌড়ে গিয়ে আকাশের পায়ের উপরে হুমড়ি খেয়ে পড়ে। এই দৃশ্য দেখে আশেপাশে যত ছাত্রছাত্রী ছিল তাদের সবার চোখ জোড়া গোলক ধাঁধার মতন ঘুরপাক খেতে থাকে। সবার মনে একটাই প্রশ্ন, কে এই ছেলে যার কাছে এসে এমপি মাফ চায়, যার পায়ের কাছে এসে শহরের নাম করা গুন্ডারা হুমড়ি খেয়ে পড়ে? কারোর মাথায় যেন কিছুই কাজ করছে না। তবে সবাই একটা জিনিস শিওর হয়ে গিয়েছে যে এই ছেলে কোনো সাধারণ ছেলে নয়। এই ছেলে কোনো এক ভয়ঙ্কর রক্তচোষা, যার সামনে বড় বড় নেতাদেরও হাওয়া টাইট হয়ে যায়। এই ছেলের মধ্যে সত্যি শেরে আলী শক্তি লুকিয়ে আছে। আজকের পর যেন তোদেরকে আর আমার চোখের সামনে না দেখি। আর তোরা টাকার লোভে যাকে তাকে মারতে চলে আসিস। তোদের মধ্যে কি বিবেক বিবেচনা বলতে কিছুই নেই? ভাই, সত্যি আমাদের ভুল হয়ে গেছে। আজকের পর কোনোদিন আর এইসব কাজকর্ম করব না। হ্যাঁ, যা আমার চোখের সামনে থেকে। আকাশের কথা শুনে লিডার মাটি থেকে উঠে দাঁড়ায় আর তার দলবল নিয়ে হাঁটা দেয়। কিন্তু কি মনে করে যেন লিডারটা আবার পিছনে ফিরে আসে। এই দেমাগ মেয়ে, শুনে রাখ, তুই যদি ভাইকে মারার জন্য আর কোনো চক্র পাকিয়েছিস তাহলে ধরে রাখ সেটাই তোর শেষ দিন। আর একটা কথা বলেছিলি যে ভাই বস্তির ছেলে, শুনে রাখ ভাই এমন একজন মানুষ যার বাসার কাজে মেয়ের যোগ্য নাই। তোর বাবার মতো ওসি ভাইয়ের পকেটে হাজারখানেক থাকে। সব ভবিষ্যতে কিছু করার আগে ভেবেচিন্তে করবি। চললাম এবার। ভাড়া করা মাস্তান সব কয়টা চলে গেল। এদিকে সবাই আকাশের দিকে চোখ পাকিয়ে তাকিয়ে আছে, বিশেষ করে মায়া। মায়া ভয়ে পুরোপুরি চুপসে আছে। কে এই ছেলে? কিসের এত ক্ষমতা তার, যার সাথে কেউ টক্কর দিতে চায় না? সবাই উল্টো রাস্তা ধরে না। এই ছেলের হিস্ট্রি জানতে হবে আমার। এই দেমাগি মেয়ে, দেখলি তো খেলা কাকে বলে? শোন, তোর মতন সাধারণ রসির মেয়ে আমার কিছুই করতে পারবে না। আমি এমন গভীর জলের মাছ যেই গভীরতায় জাল পর্যন্ত পৌঁছায় না। আর আমাকে ধরবে কি? সো এখনো সময় আছে, ভালো হয়ে যা, না হয় এমন ভাবে শায়েস্তা করবো তোকে এরপর থেকে আর কোনোদিন কাউকে মুখ দেখানোর মতন ক্ষমতা থাকবে না তোর। এই রাফি, ক্যান্টিনে চলো। রাফিকে নিয়ে ক্যান্টিনে চলে গেলাম। সবাই আমার দিকে ঘুরে ঘুরে তাকাচ্ছে। আমি জানি সবার মনে কি ঘুরপাক খাচ্ছে, কিন্তু কেউ সামনে এসে জিজ্ঞাসা করার মতন সাহস করতে পারছে না। ক্যান্টিনে গিয়ে দেখি নাদিয়া বসে আছে। আকাশ, মানুষ মনে হয় তোকে শান্তি মতো থাকতে দিবে না। হ্যাঁ রে, তাই তো দেখছি। যতই চেষ্টা করি ভালো থাকার, কিন্তু মানুষ এসে আমাকে উস্কে দিবেই। হয়েছে, থাক, আর মাথা গরম করতে হবে না। যা হয়েছে হয়েছে, আর বাকি কিছু হলে সেটা সময় দেখা যাবে। এখন সবকিছু মাথা থেকে ঝেড়ে ফেল। হ্যাঁ, ঠিকই বলেছিস। নাদিয়ার সাথে কথা বলছিলাম, কিন্তু রাফি পাশ থেকে আমার দিকে চোখ পাকিয়ে তাকিয়ে আছে। আকাশ, কিছু মনে না করলে একটা প্রশ্ন করি। হ্যাঁ, করো। তুমি কি সত্যি করে বলো তো, তোমাকে দেখতে তো সাধারণ মানুষই মনে হয়, কিন্তু আজ দুদিন ধরে চোখের সামনে যা দেখছি তাতে তো তোমাকে আমার অস্বাভাবিক কেউ মনে হচ্ছে। মনে হচ্ছে যেন তোমার এই চেহারাটা নকল। এই চেহারার পিছনেও কেউ একজন লুকিয়ে আছে। রাফি, এখন ওসব কথা বাদ দাও। সময় এলে সবটাই জানতে পারবে আমি কে। আচ্ছা, ঠিক আছে। তারপর নাদিয়া, আমি, রাফি নিজেদের মতন কথা বলতে শুরু করলাম, কিন্তু মানুষের চোখ পাকানো এখনো বন্ধ হয়নি।
সবাই বাঁকা চোখে আমাকে দেখছে। দূর দেখলে দেখুক, তাতে আমার কিছুই আসে যায় না। আমি আমার মতো নর্মাল থাকার ট্রাই করলাম, কিন্তু মায়া সেটা আমায় থাকতে দিল না। সে হঠাৎ করে ক্যান্টিনের মাঝে এসে আমাকে সবার সামনে জড়িয়ে ধরে। আকাশ, আমার ভুল হয়ে গিয়েছে, প্লিজ তুমি আমায় মাফ করে দাও। আমি না জেনে তোমার সাথে ওসব করেছি। আমি না জেনে তোমাকে বস্তির ছেলে বলে অপমান করেছি। আমি তার জন্য ক্ষমা চাইছি। তবে এখন তোমার বিষয় নিয়ে আমার আর কোনো মাথা ব্যথা নেই। তুমি যেই হবে হও, তোমাকে আমার চাই। কিন্তু আমার তো আপনাকে চাই না, আর আমি তেমন কেউ না। আমি বস্তির এই ছেলে, সো নিজেকে গুটিয়ে রাখুন আমার থেকে। তোর না চাইলে নাই, কিন্তু আমার তোকে চাই তো চাই। সরি, আমি আপনার সাথে আর কোনো ধরনের সম্পর্ক রাখতে চাই না। তুই রাখবি, তোর ঘাড় রাখবে। কি দু একটা গুন্ডা এসে আমাকে হুমকি দিয়েছে বলে নিজেকে অনেক বড় কিছু ভাবছিস, তাই না? না, আমি তো নিজেকে কিছুই ভাবছি না। তাহলে সম্পর্ক রাখতে সমস্যা কই তোর? না আমার মতন তোর মাঝে অহংকার এসে গেছে? এমনটাই যদি হয় তাহলে কিন্তু অনেক খারাপ হবে। তুই যেই হোস না কেন, আমার থেকে উচ্চ বংশের নয় তুই। আর মাথায় রাখিস, আমার বাবা থানার ওসি। মায়ার কথা শুনে পাশ থেকে নাদিয়া হেসে ওঠে। এই মেয়ে, বংশ আর বাবার পাওয়ার নিয়ে যখন এতই বড়াই, তাহলে ওর মতো ছেলের পেছনে পড়ে আছো কেন? নিজের মতো থাকলেই তো পারো। এই মেয়ে, তুই কোনো কথা বলবি না। তুই যত সব নষ্টের মূল, তোর জন্য সব হয়েছে। তুই ওর ব্রেন ওয়াশ করেছিস। মুখের ব্যবহার ঠিক করেন। না, আমি মুখের ব্যবহার ঠিক করব না। আমি বলেছি তো বলেছি যে আমার তোকে চাই। এই নাদিয়া, চল তো এখান থেকে। ওর মতো ফালতু মেয়ের সাথে কথা বলাই বেকার। হ্যাঁ চল। মায়াকে রেখে আকাশ, নাদিয়া, রাফি তিনজন হাঁটা দেয়। আকাশ, আমি কিন্তু তোকে শেষ করে দেব বলে দিলাম। তুই এখান থেকে এক পাও নড়বি না। যা পারেন করেন। মেয়েটার আসলেই মাথা খারাপ। ক্যান্টিন ছেড়ে আমাদের মতন আমরা চলে আসতে ধরলাম। ঠিক তখনই মায়া পেছন থেকে দৌড়ে এসে আমার মাথার মধ্যে গ্লাস দিছে, সজোরে এক বাড়ি লাগিয়ে দিল। সাথে সাথে গ্লাস ফেটে মাথায় ঢুকে গেছে। মাথা থেকে চুইয়ে চুইয়ে রক্ত পড়ছে। মায়ার কাণ্ড দেখে থ হয়ে দাঁড়িয়ে আছি। পাশ থেকে নাদিয়া চেঁচিয়ে উঠল। এই বেয়াদব মেয়ে, তুই এটা কি করলি? ওর অবস্থান দেখিয়েছি, যে নিজেকে অনেক বড় কিছু ভাবছিল, কিন্তু সত্যিকারে তো সে আমার পায়ের সমানও না। তারপরেও অনেক অহংকার এসে গেছে তার মধ্যে, তাই তাকে তার অবস্থানটা দেখিয়ে দিলাম। এবার শান্তি লাগছে। এই বেয়াদব মেয়ে, তুই নিজেকে অনেক বড় কিছু মনে করিস? হ্যাঁ, তুই জানিস এই আকাশ মাহমুদ কার ছেলে? নাদিয়া আকাশের পরিচয় বলতে যাবে, ঠিক তখনই আকাশ নাদিয়ার মুখ চেপে ধরে। নাদিয়া, বাদ দে, ওর সাথে কোনো কথা বলে লাভ নেই। আজকের উত্তরটা তাকে আমি সময় মতন দিয়ে দিব। এখন চল এখান থেকে। আরে আই বেয়াদব মেয়ে, সে কে তাকে আমি ভালো করেই চিনি। তাকে আর নতুন করে পরিচয় করে দিতে হবে না। সে একটা বস্তির ছেলে। তার বাবাও হয়তো বস্তির কোনো দিনমজুর, আর সে হয়তো দলবল করে কিছুটা নাম কামিয়েছে, তাই তাকে ছেলে পেলে মারতে আসে না। কিন্তু শোন, এসব পাওয়ার আমার সামনে চলবে না। একদম বাবাকে বলি শ্বশুর বাড়ি নিয়ে যাবার ব্যবস্থা করব। মায়া আকাশ আর নাদিয়াকে এটা সেটা বলেই যাচ্ছে, কিন্তু তারা কোনো রিয়াকশন না করে তাড়াতাড়ি সেখান থেকে জায়গা ত্যাগ করে। আকাশ, তুই আসলেই পাল্টে গেছিস। ওকে ওর জায়গাটা একটু দেখিয়ে দেওয়া উচিত ছিল। তোর আসল পরিচয়টা দিলে তার অহংকার উল্টো রাস্তা ধরে পালিয়ে যেত, কিন্তু তুই দিতে দিলি না। নাদিয়া সবসময় সবকিছু বলতে হয় না। সময় আসলে সে নিজে জেনে যাবে কে, তখন তার সমস্ত অহংকার ধুলোয় মিশে যাবে। হ্যাঁ ঠিক আছে, কিন্তু বেয়াদব মেয়েটা কি অবস্থা করেছে তোর মাথার। আজ তো একটা জানোয়ার, আসলেই সেই মেয়ে। চল তোকে হসপিটালে নিয়ে যাই। নাদিয়া আমার মাথায় হাত দিয়ে চেপে ধরে রেখেছে। তারপর রাফি আর সে মিলে আমি হসপিটালে নিয়ে গেল। মাথায় অনেক কয়টা কাঁচের টুকরো ঢুকেছে। ডক্টর সেসব বের করে ব্যান্ডেজ করে দিল। এসব করে বাসায় ফিরতে ফিরতে প্রায় বিকাল হয়ে গেল। আসলে এই মেয়েটা সাইকো, না হয় এত কিছুর পরেও আমাকে মারার সাহস করতে পারতো না। বাসায় এসে বিছানায় শুয়ে আছি। 100 রাত হয়ে গেল। রাতের বেলায় বিছানা ছেড়ে উঠে খেয়ে নিলাম, পরে আবার ঘুমিয়ে পড়লাম। পরের দিন সকালবেলায় ঘুম ভাঙলো 10টায়। উঠে দেখি কলেজ টাইম পার হয়ে গেছে। এছাড়া আজ এমনিতেই কলেজে যাব না। শরীরের অবস্থা 12টা, সেখানে কলেজে গিয়ে কি হবে। তবে নাদিয়াকে একটু ফোন দিয়ে বলে দেই যে আজ কলেজে যাব না। অবশ্য না গেলে সে বুঝতে পারবে কেন কলেজে যাইনি, তাও জানিয়ে দেই। ফোনটা হাতে নিয়ে নাদিয়াকে ফোন দিব, তখনই দেখি নাদিয়ার 25টা মিসড কল। ও আল্লাহ, এত কল কখন দিয়েছে সে? সাথে একটা মেসেজও আছে, তুই তাড়াতাড়ি কলেজে চলে আয়। এদিকে একটা ঝামেলা পেকে গেছে। নাদিয়ার এমন মেসেজ দেখে তাড়াতাড়ি শার্টটা গায়ে দিয়ে কলেজে চলে গেলাম। কলেজে পৌঁছে দেখি 15 থেকে 20টার বেশি গাড়ি
কলেজ মাঠে দাঁড়িয়ে আছে। আর্মি, পুলিশ, আরো বড় বড় কর্মকর্তাকে দেখা যাচ্ছে। সাথে মায়ার বাবাও রয়েছে। এদিকে ক্লাস পুরোপুরি বন্ধ করে দিয়েছে শিক্ষকরা। সবাই কলেজ মাঠে দাঁড়িয়ে আছে। ছাত্র শিক্ষক কেউ বাদ নেই। সবাই চুপচাপ হয়ে আছে একদম। আমি ধীরে ধীরে সামনের দিকে এগিয়ে গেলাম। মনের মধ্যে কেমন একটা কু ডাকছে। কিছু তো একটা হয়েছে কলেজে। ধীরে ধীরে সামনে যেতেই দেখি সবার ভিড়ের মধ্যে একটা মানুষ চেয়ার নিয়ে বসে আছে। আমি লোকটাকে দেখেই পুরো অবাক। লোকটা আর কেউ নয়, তিনি হলেন আমার বাবা, আফজাল সাহেব। কিন্তু তিনি এখানে কেন? আমি তাড়াতাড়ি পেছনের দিকে হাঁটা দিলাম। ঠিক তখনই সে চিরচিরা কণ্ঠে ডাক দিল, এই ছেলে, কোথায় যাচ্ছিস? আমি চুপি চুপি জায়গার মধ্যে দাঁড়িয়ে পড়লাম। আর লোকটা চেয়ার থেকে উঠে এসে আমায় জড়িয়ে ধরে কান্না করে দিল। এই ছেলে, তুই এত পাষাণ কেন রে? তুই আমাদের ছেড়ে কি করে এতটা দূর চলে এলি? চুপচাপ মূর্তির মতন দাঁড়িয়ে আছি। কি বলবো ভেবে পাচ্ছি না। মুখের বুলি যেন মুহূর্তের মধ্যেই কোথাও উদা হয়ে গিয়েছে। এদিকে কলেজের সবার যেন হুশ-ই উড়ে গিয়েছে। আফজাল সাহেব আমাকে জড়িয়ে ধরছে দেখে। কারণ আফজাল সাহেব শহরের নামকরা পলিটিশিয়ান এবং এশিয়ার মধ্যে টপ বিজনেসম্যানের লিস্টেও রয়েছেন তিনি। তিনার মতন ব্যক্তি কিনা আমার মতন ছেলেকে জড়িয়ে ধরেছে, সেটা ভেবে যেন সবার মাথা খারাপ হয়ে যাচ্ছে। ঠিক তখনই তিনি আমায় ছেড়ে দিয়ে সবার উদ্দেশ্যে বলেন, আপনারা হয়তো কেউ এই ছেলেকে ভালো করে চেনেন না, কারণ আমি যতদূর জানি সে কখনো নিজের পরিচয় দিবে না। তাই তার পরিচয়টা আমি দিয়ে দিচ্ছি। এই আকাশ মাহমুদ হচ্ছে আমার একমাত্র পুত্র সন্তান, যে কিনা ছদ্মবেশ ধরে এই কলেজে এতদিন লেখাপড়া করে আসছে। আফজাল সাহেবের মুখে এমন কথা শুনে যেন সবার মাথায় আকাশ ভেঙে পড়ল মতন অবস্থা। সবাই হা করে তাকিয়ে আছে বাপ ছেলের দিকে। বিশেষ করে মায়া আর তার বাবার যেন পায়ের নিচ থেকে পুরোপুরি মাটি সরে গেছে। তারা যেন সাপের 5 পা দেখেছে মতন করে চমকে আছে। আমি চুপচাপ মাটির দিকে তাকিয়ে দাঁড়িয়ে আছি। আমার পরিচয় পেয়ে কলেজের প্রিন্সিপাল জোরে চেঁচিয়ে উঠল, কি আকাশ মাহমুদ আপনার ছেলে? হ্যাঁ, আকাশ মাহমুদ আমার একমাত্র পুত্র সন্তান। স্যার, বিশ্বাস করেন আমি যেন নিজের কানকে বিশ্বাস করতে পারছি না আপনার কথাগুলোকে। এই ছেলে কলেজে একদম সাদাসিধা হয়ে চলতো, সেই ছেলে কিনা শহরের টপ বিজনেসম্যানের ছেলে? সেটা আপনি না, কারোই এই বিশ্বাস হবে না। কারণ তাকে আমি বলেছিলাম যে সে কোনোদিন মানুষ হতে পারবে না, তাই সে সমস্ত কিছু ছেড়ে দিয়ে চলে আসে। আর আমারও তো বিশ্বাস হয়নি যে আমার ছেলে এমন নির্মমভাবে চলাফেরা করছে। গতকাল যখন একজন এসে ওর খবর দেয়, তখন আমিও খোঁজ লাগাই ওর। পরে তারাও একই কথা বলে, তারপর আমিও বিশ্বাস করতে বাধ্য হয়েছি। স্যার, সত্যি আজ নিজেকে কলেজের প্রিন্সিপাল মনে হচ্ছে, কারণ এমন একটা বিনিয়োগ ছেলেকে কলেজে অ্যাডমিশন দিয়েছি যে কিনা শহরের নামকরা বিজনেসম্যানের ছেলে হয়েও কোনো বড়াই করেনি। আচ্ছা ছাড়ুন ওসব কথা, এখন তো জানলেন যে সে কার ছেলে। আশা করব আজকের পর আর আমার ছেলের এই কলেজের কোনো অসুবিধা হবে না। একদম হবে না স্যার, আজকের পর আমি নিজেই ওর দেখাশোনা করব। তার ভালো মন্দের সমস্ত কিছুই আমি দেখাশোনা করব। তার আর বাবার কথা শুনে ভিতরটা রাগে ফেটে যাচ্ছে। কারণ আমি তো এসব চাইনি। আমি চেয়েছি সাধারণ জীবনযাপন, যেখানে কোনো বড়াই থাকবে না। কিন্তু আমার বাবা তা হতে দিল না। মাথায় পুরো রক্ত চটে আছে, তাও চুপচাপ করে রইলাম। কারণ এখন কিছু বললে সেটা হাঙ্গামায় পরিণত হবে, তাই চুপচাপ থাকাই ভালো। কিন্তু একটা জিনিস লক্ষ্য করলাম, মায়া বারবার আমার দিকে চোখ পাকিয়ে পাকিয়ে দেখছে। তার অহংকার হয়তো ধুলোয় মিশে গেছে এত সময়ে। এদিকে মায়ার ভিতরে যেন জ্বলে পড়ে যাচ্ছে, ভিতরটা ধুপ ধুপ করে কাঁপছে তার। সে যেন আফজাল সাহেবের কথা নিজের কানকে বিশ্বাস করাতে পারছে। হায় আল্লাহ, এতদিন কতই না বাহাদুরি দেখিয়েছে এই ছেলের সাথে, কতই না অহংকার করেছে তার সামনে। যেখানে সামান্য একটা ওসির মেয়ে হয়ে এত ভাবমূর্তি নিয়ে ঘোরাফেরা করতাম, সেখানে তার বাহাদুরি আর ভাবমূর্তি কেমন নেওয়ার কথা ছিল। যেখানে আমি বাবার বাহাদুরি দেখাতাম, সেখানে তার কেমন বাহাদুরি দেখানোর কথা ছিল। ছেলেটার সাথে করা আচরণগুলো ভাবতেই যেন ভেতরটা কেঁদে উঠল। চোখ দিয়ে টুকটুক করে পানি ঝরছে। এমন কষ্ট হচ্ছে ভেতরে যা বলে বোঝানোর মতন নয়। ছেলেটার সাথে এত অন্যায় করার পরেও সে কোনো দিন বড়াই করেনি। যেখানে সে চাইলে আমাকে পায়ের নিচে ফেলে পিষে ফেলতে পারত, এমন একটা সাদাসিধে ছেলের সাথে আমি এমন অসৎ আচরণ করে ফেললাম। এমন একটা নরম মনের মানুষের মনে আমি কষ্ট দিয়ে ফেললাম। ও আল্লাহ, এখন কোথায় যাব আমি? আমি তো তাকে ছোট লোক বলে ছেড়ে দিয়েছি, সেখানে সে তো আমার মালিক রূপ নিল। না,
ওর কাছে যে করেই হোক মাফ চাইবো আমি। অন্যদিকে প্রিন্সিপাল স্যার আকাশের বাবাকে অনুরোধ করে অতিথি কক্ষে যাওয়ার জন্য। স্যার, আপনি প্লিজ অতিথি কক্ষে এসে এসির নিচে বসুন। হ্যাঁ চলুন। আর আকাশ বাবা, তুই থাক, আমি তোর স্যারের সাথে একটু কথা বলে আসছি। ওকে। আব্বুর বডিগার্ড গুলো টিনার সাথে কলেজের অতিথি কক্ষে চলে গেল। এদিকে কলেজের সবাই আমার দিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে। পাশেই রাফি দাঁড়িয়েছিল। সে আমার থেকে কয়েক হাত দূরে চলে গেল। এই রাফি, কি হয়েছে তোমার? আকাশ, তুমি এত বড় মাপের একজন মানুষের সন্তান, তোমার সাথে কি করে দাঁড়িয়ে থাকি বলো? রাফির কথা শুনে মেজাজ খারাপ হয়ে গেল। তাই সোজা গিয়ে রাফির হাত চেপে ধরে এক কোণায় নিয়ে গেলাম। রাফি, কি সমস্যা কি তোমার? আকাশ, তুমি অনেক বড় মাপের লোক, তোমার সাথে আমার যায় না, তাই দূরত্ব বজায় রেখেছি। রাফি ঠাটিয়ে থাপ্পড় লাগিয়ে দিব বলে দিলাম। কি সব উল্টাপাল্টা বলছো? হ্যাঁ, আমি কোনোদিন তোমাদের সামনে ওসব নিয়ে বড়াই করেছি? হ্যাঁ, যদি আমার ওসব নিয়ে এত মাথা ব্যথা থাকতো তাহলে আলিশান ভাবে চলাফেরা করতাম আর তোমাদের থেকে দূরত্ব বজায় রাখতাম, কিন্তু আমি তা করিনি, কারণ আমার এমনই থাকতে ভালো লাগে। আকাশ, সত্যি মানুষের মতন মানুষ তুমি। আজকের পর যেন ওসব কথা না শুনি। আচ্ছা, আর বলবো না। রাফির সাথে কথা বলছিলাম, পেছন থেকে নাদিয়া এসে আমায় চিমটি কাটলো। শেষমেশ নিজের পরিচয় আর লুকিয়ে রাখতে পারলি না তুই? কি করে রাখবো বল? কোন শয়তান যে বাবাকে আমার খবর দিয়ে দিয়েছে আল্লাহ জানে। হয়েছে, থাক, এখন আর তেজ দেখিয়ে কোনো ফায়দা নেই, কারণ যা হবার তা হয়ে গেছে। হ্যাঁ, সেটাই। আচ্ছা আকাশ, চল ক্যান্টিনে যাই, কারণ আজ তো ক্লাস হওয়ার কোনো নাম গন্ধই দেখছি না। হ্যাঁ চল। রাফি, আমি, নাদিয়া মিলে ক্যান্টিনে চলে এলাম। এসে বসে বসে কফি খাচ্ছি। ঠিক সেই সময় মায়ার পুরো গ্যাং ক্যান্টিনে আসলো। তাদের সাথে রিমা নামক মেয়েটাও আছে, যে কিনা আমায় রুমে নিয়ে গিয়ে মেরেছিল। সে এসে আমার সামনে দাঁড়িয়ে আছে। কি কিছু বলবেন? আকাশ, আসলে সরি, আমি ওদিন না জেনে তোমার সাথে ওরকম ভাবে আচরণ করেছি, যেটা আমার মোটেও উচিত হয়নি। হয়েছে যান, আমি কিছু মনে করিনি। আর কিছু বলার আছে কি? আকাশ, আমি চাই তোমার সাথে ফ্রেন্ডশিপ করতে। সেটার লেভেল দেখে করুন। বস্তির ছেলে বলে রুমে নিয়ে গিয়ে গায়ে হাত তুলেছিলেন, সেসব কথা কিন্তু বেশি আগের নয়। সো মুহূর্তের মধ্যে হঠাৎ কি হয়ে গেল? আকাশ, আমি সত্যি ভুল করে ফেলেছি। আমি জানতাম না যে আমি যার সাথে এমন বাজে ব্যবহার করছি সে আসলে অনেক বড় মাপের একজন। আমি আমার কৃতকর্মের জন্য ক্ষমা প্রার্থী। প্লিজ আমাকে তোমাদের বন্ধুত্বের মধ্যে শামিল করে নাও। ক্ষমা করা যায়, বাট বন্ধু বানানো যায় না আপনাদের, কারণ সেই কোয়ালিটি আপনাদের মাঝে নেই। সো প্লিজ এই টপিক নিয়ে আর কথা বলবেন না। আকাশের কথা শুনে রিমা মন খারাপ করে চলে গেল। রিমা চলে না যেতেই মায়া এসে হাজির। সে এসে একদম ঝাপটে পড়ে আকাশের পায়ের মধ্যে। এই কি করছেন কি? প্লিজ, তোমার দুটো পায়ে ধরি, প্লিজ তুমি আমায় মাফ করে দাও। এই কি বলছেন এসব? আপনার কি মাথা টাথা খারাপ হয়ে গেল নাকি? আপনি একজন বস্তির ছেলের পা ধরে মাপ চাইছেন? আকাশ, আমি অনেক বড় ভুল করে ফেলেছি, প্লিজ তুমি আমায় মাফ করে দাও। আর তুমি কোনো বস্তির ছেলে নয়, তুমি অনেক বড় মাপের একজন মানুষ। বুঝতে পেরেছেন, এটাই অনেক। এবার প্লিজ এখান থেকে যান। আকাশ, প্লিজ মাফ করে দাও না, আমি তোমার পা ধরে ক্ষমা চাইছি। আর আমার তোমাকে চাই, আমি সত্যি আমার ভুল বুঝতে পেরেছি। হাসি আসছে খুব আমার। আমি ওই দিনটার কথা এখনো ভুলিনি, যেদিন আমি অসুস্থ শরীর নিয়ে আপনার কাছে ভালোবাসা ভিক্ষে চেয়েছিলাম, আর আপনি তার বদলে আমায় সবার সামনে জুতোর বাড়ি মেরেছেন। শুধু তাই নয়, ছেলে পেলে এনেও আমায় মেরেছেন। সেই দিনের স্মৃতিগুলো আমার মনে কাটার মতন বিঁধে গেছে। সো আপনার সাথে আমার ওসবে জড়াবার ইচ্ছে নেই। আর প্লিজ আপনি চলে যান এখান থেকে। না, আমি এখান থেকে যাব না, আর তোমার পাও ছাড়বো না যত সময় তুমি আমায় বুকে না টেনে নাও। মায়ার কথা শুনে এবার নাদিয়ার রাগ উঠে গেল। সে উঠে এসে পেছন থেকে এক টান দিয়ে মায়াকে আকাশের কাছ থেকে সরিয়ে দিল। আই বড় লোকের দুলালি, প্রেম ভালোবাসা গিয়ে অন্য কারো থেকে আশা কর। আজকের পর যাতে ওর আশেপাশেও তোকে না দেখি। অনেক কষ্ট দিয়েছিস তুই বেচারাকে। আমি ওর সমস্ত সত্য জানার পরেও চুপ করেছিলাম, কিন্তু এখন আর না। সো রাস্তা মাপ নিজের মতো। তুই তোর যোগ্য মতো কাউকে খুঁজে নে, কারণ তুই ওর যোগ্য না। আর সে যোগ্যতা বলতে তোর মন দেখেছিল, কিন্তু তুই ওকে নিয়ে পুতুল খেলা করেছিস। এবার আল্লাহর ওয়াস্তে দূরে যা, না হলে আমার থেকে খারাপ কেউ হবে না।
নাদিয়ার কথা শুনে মায়া ফুপিয়ে কান্না করে দেয়। তার সাথে যেন এমনটাই হওয়া উচিত ছিল। অহংকার করার ফল কখনো ভালো হয় না, সেটা যেন আজ মায়া নিজের চোখে প্রমাণ পেয়েছে। এই আকাশ, চল তো এখান থেকে। তুই আর এখানে 1 মিনিটও থাকবি না। আর আজ থেকে তুই মানুষ গুণে চলাফেরা করবি। চলাফেরা করার আগে ভালো করে লেভেলটা দেখে নিবি। এমন 2 টাকার মেয়ের সাথে মিশবি না একদম। নাদিয়া আকাশের হাত ধরে টেনে কলেজের ভিতরে নিয়ে যায়। এদিকে আকাশেরও খারাপ লাগছে মায়ার জন্য। মেয়েটার জন্য সত্যি অনেক খারাপ লাগছে, কিন্তু কিছুই করার নেই, কারণ সে আমার সাথে প্রতারণা করেছে। আর প্রতারককে মানুষ ঘৃণা করে, আর আমিও মায়াকে ঘৃণা করি। শুধু তাই নয়, উচ্চ কাতারের ঘৃণা করি মায়াকে আমি। মরে গেলেও ওর সাথে আর কোনো কিছু করা সম্ভব নয়। অন্যদিকে মায়া এখনো ক্যান্টিনে বসে ফুপিয়ে কান্না করছে। মায়ার কান্না দেখে ক্যান্টিনের একটা কর্মচারী বলে, ম্যাম, আপনাকে দুটো কথা বলি। আপনি সত্যিই অনেক অহংকারী। আপনার অহংকারের তীব্র বাতাস আমরা এখানে থেকেই উপভোগ করতে পারতাম। আপনার সেই অহংকার আজ আপনাকে ধ্বংস করে দিয়েছে। আমি অশিক্ষিত মূর্খ, বেশি দূর পড়ালেখা করতে পারিনি, তাও আপনাকে একটা কথা বলতে চাই। রিভেঞ্জ অফ নেচার বলতে একটা কথা আছে। আপনি যেমন করবেন প্রাকৃতিক আপনাকে তেমনটাই ফেরত দিবে। এজন্যই বলে অহংকার করতে নেই। আজ নিজের চোখেই সামনেই অহংকারের পতন দেখলাম। মায়া কর্মচারীর কথা শুনে আরো জোরে কান্না করে দেয়। না, আমি অনেক বড় অন্যায় করে ফেলেছি আকাশের সাথে। আমার যে করেই হোক আকাশকে চাই। দরকার হয় আমি তার জন্য নিজেকে শেষ করে দিতেও রাজি। মায়া মাটি থেকে উঠে দৌড়ে কলেজের ভিতরে ঢুকে যায়। তারপর সোজা আকাশের বাবার কাছে চলে যায়। স্যার, আপনার সাথে একটু কথা ছিল। হ্যাঁ বলো। স্যার, আমি আকাশকে ভালোবাসি। শুধু ভালো না, নিজের জীবনের চাইতেও বেশি ভালোবাসি। আর সেও আমাকে ভালোবাসে। আমি চাই তাকে বিয়ে করে তার সাথে সংসার জীবন কাটাতে। মায়ার কথা শুনে আকাশের বাবা থতমত খেয়ে যায়। শুধু তাই নয়, মায়ার বাবাও সাথে দাঁড়িয়ে আছে আকাশের বাবার সেফটির জন্য। তিনিও থতমত খেয়ে যায়, কিন্তু চুপচাপ দাঁড়িয়ে থাকে, কারণ আকাশের বাবার সামনে কিছু বলার মতন সাহস করতে পারছে না তিনি। তুমি কি সত্যিই বলছো এসব? জি, আমি সত্যিই বলছি। আচ্ছা, আমি আকাশের সাথে এই বিষয়ে কথা বলছি। স্যার, আপনি একটু আকাশকে ডেকে আনার ব্যবস্থা করুন। আকাশের বাবার কথা শুনে প্রিন্সিপাল স্যার আকাশকে ডেকে আনতে লোক পাঠায়। আকাশ খবর পেয়ে অতিথি কক্ষে আসে। হ্যাঁ বাবা, বলো। আকাশ, তুই নাকি এই মেয়েকে ভালোবাসিস, আর এই মেয়েও তোকে ভালোবাসে, কথাটা কি সত্য? একদম মিথ্যা। আমি এই মেয়েকে ভালো টালো বাসি না। সো বাবা, তুমি এসবে কান দিও না। না স্যার, সে মিথ্যা বলছে। আমি জানি সে আমায় ভালোবাসে। মায়া কথা বলছে আর কান্না করছে। মা, আমায় ক্ষমা করো। আমি তোমার কথা বিশ্বাস করতে পারলাম না, কারণ আমার ছেলে আমার জন্য সবসময় সঠিক। আর তাছাড়া তোমার কথা যদি সত্যিও হয়ে থাকে তাহলে আমার কিছু করার নেই, কারণ তার জবানবন্দির সাথে তোমার জবানবন্দির মিল পাচ্ছি না। মা, ক্ষমা করো আমায়। আর প্রিন্সিপাল স্যার, চললাম এবার। আমার ছেলের খেয়াল রাখবেন। জি স্যার, অবশ্যই। আকাশের বাবা উঠে চলে গেল। এদিকে মায়া সজোরে চেঁচিয়ে কান্না করছে। আকাশের বাবা রুম ক্রস করতেই মায়া প্রিন্সিপালের সামনে আকাশকে জড়িয়ে ধরে ফেলে। আই আকাশ, প্লিজ এমন করো না। আমি আমার ভুলের জন্য তো তোমার কাছে মাফ চাইছি। প্লিজ তুমি আমায় এভাবে ফিরিয়ে দিও না। আমি সত্যিই থাকতে পারবো না তোমাকে ছাড়া। আমি এতদিন তোমার ভালোবাসা উপলব্ধি করতে পারিনি, তার জন্য এখন হারে হারে টের পাচ্ছি আমি। আমার অনেক বড় ভুল হয়ে গেছে। প্লিজ তুমি আমায় মেনে নাও। তুমি আমায় যেমন বলবে আমি তেমন তেমন করব। আমি তোমার সমস্ত কথা শুনবো, তাও প্লিজ আমায় ছেড়ো না তুমি। মায়ার কর্মকাণ্ড দেখে রাগ উঠে গেল। এক ধাক্কা দিয়ে মায়াকে সরিয়ে দিলাম নিজের কাছ থেকে। আপনার সাথে আমার কোনো কিছুই নেই। সেদিন সমস্ত কিছুই শেষ হয়ে গিয়েছে। যেদিন আপনি আমার অসুস্থ শরীরে কুকুরের মতন পিটিয়েছেন, আমি চাইলে প্রতিবাদ করতে পারতাম, কিন্তু করিনি। সেদিন আমি মুখ বুজে সহ্য করেছি, আর আপনি পাষাণের মতন আচরণ করেছেন। আজ আমার দিন, কিন্তু আমি কোনো প্রতিশোধ নিব না। প্লিজ আপনি আপনার মতন থাকুন। না, আমার তোমাকেই চাই। তাতে যদি আমার জীবন চলে যায় তো যাবে। আপনার কোনো মূল্যই নেই আমার কাছে। আপনি মরে গেলেন কি বেঁচে আছেন সেটা দেখার জন্য মরিয়া ভাবটা আমার ভিতর থেকে চলে গেছে। ও কলিজা, প্লিজ এমন করো না। স্যার প্লিজ, আপনি ওকে বোঝান না। আকাশ, আমি বলি কি, তুমি মেয়েটাকে যদি মেনে নিতে
মানুষ বলতেই তো ভুল। আর মেয়েটা কিভাবে কান্না করছে দেখেছো? স্যার, ভুল মানুষ একবার করে, কিন্তু সে আমায় 1000 বার জখম করেছে, যেই ভুলের মাপ নাই। আকাশ, আমি তোমায় ভালোবাসা দিয়ে সমস্ত কষ্ট দূর করে দেব। প্লিজ, তুমি আমায় ক্ষমা করে দাও। একবার বললাম তো যে আপনার ক্ষমা নেই, আর আমি আপনার সাথে কোনো দিনও ওসব কিছুতে জড়াবো না। সো প্লিজ রাস্তা মাপুন। তুমি যতদিন আমায় মাফ না করবে ততদিন আমি তোমার রাস্তা ছাড়বো না। মেয়েটার কথা শুনে মেজাজ গেল আরো গরম হয়ে। না, এই মেয়ের থেকে দূরে গেলেই আমার মুক্তি মিলবে। স্যার, আমি এই কলেজে আর থাকবো না। আমি ট্রান্সফার হয়ে যাব এখান থেকে। এই কলেজে থাকার আর বিন্দু পরিমাণ ইচ্ছে আমার নেই। আকাশের কথা শুনে মায়া এবং প্রিন্সিপাল দুজনেই থতমত খেয়ে যায়। প্রিন্সিপাল স্যার আকাশকে বোঝাতে শুরু করে, কিন্তু সে কোনো মতেই এই কলেজে থাকবে না। আকাশ, প্লিজ তুমি আমার কথাটা শোনো। আমি তোমার পিতার মতন। আমি তোমায় রিকোয়েস্ট করছি, প্লিজ তুমি এই কলেজ ছাড়িও না। তাহলে এই মেয়েকে আমার আশেপাশেও আসতে বারণ করেন। এই মেয়ে আমার বিরক্ত করলে আমি কলেজ ছেড়ে দিব। মায়া, তুমি আজকের পর আকাশের আশেপাশেও যাবে না। আমি চাই না তোমার জন্য সে কলেজ ছাড়ুক। তুমি যদি আজকের পর ওকে বিরক্ত করো তাহলে তোমাকে আমি কলেজ থেকে বের করে দিব। প্রিন্সিপালের কথা শুনে মায়া একদম চুপচাপ হয়ে যায়। তার ভিতরে হাজার স্রোতে কষ্টের বন্যা বইলেও সে চুপ হয়ে যায়, কারণ আকাশ কলেজ ছেড়ে চলে গেলে তাকে সে চিরতরে হারাবে। স্যার, আমি বাসায় চললাম। আর মায়া, আপনাকে শেষ একটা কথা বলে রাখি, নাদিয়ার বাবা নাদিয়ার সাথে আমাকে বিয়ে দিতে চাই। সো আমি যদি বিয়ে করি নাদিয়াকেই করব। এবার চললাম। আকাশ কলেজ থেকে বের হয়ে যায়। এদিকে আকাশের বলা শেষ কথাটা যেন মায়ার মনে বিশালভাবে আঘাত করে। এবার সে আর থাকতে না পেরে কান্না করতে করতে বের হয়ে যায়। অন্যদিকে আকাশ অতিথি কক্ষ থেকে বের হয়ে নাদিয়াদের কাছে চলে আসে। আকাশ অতিথি কক্ষ থেকে বের হয়ে নাদিয়ার কাছে চলে আসলো। তার সাথে রাফিও আছে। তাদের সাথে কথা শেষ করে বাসায় চলে গেলাম। শরীরটা অনেক দুর্বল লাগছে। ভাগ্যিস মাথার ক্ষতটা ঢেকে রেখেছিলাম, না হয়তো বাবার চোখে পড়লে কিয়ামত হয়ে যেত। বাসায় এসে ফ্রেশ হয়ে খেয়ে দিয়ে শুয়ে পড়লাম। নিত্যদিনের ন্যায় দিনটা কেটে গেল। পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে কলেজে যাব, কিন্তু শরীর দিচ্ছে না। না, আজ কলেজে যাব না। শরীরটা ভালো ঠেকছে না আজ, তাই বাড়িতেই রয়ে গেলাম। অন্যদিকে নাদিয়া কলেজে যেতেই মায়া নাদিয়াকে ঝাপটে ধরে কান্না করে দেয়। আই মেয়ে, কি করছো কি তুমি? হ্যাঁ, বোন প্লিজ, আমার জীবনটা তুমি বরবাদ করো না। আমার আকাশকে চাই। মায়া দেখো, তুমি যেহেতু আমায় বোন ডাকলে তাই তোমার সাথে আর খারাপ আচরণ করলাম না, কিন্তু একটা জিনিস কি জানো, তোমার জীবনটা তুমিই নষ্ট করেছো। তুমি আকাশের সাথে ওইসব খারাপ আচরণ না করলে আজ সে তোমার থাকতো। আমি জানি আমি ভুল করেছি, আর আমার ভুলের ক্ষমা আমি না হয় যে কোনো উপায়েই কাটিয়ে নেব। কিন্তু সে তো তোমাকে বিয়ে করতে চায়। সে আমায় বলেছে বিয়ে করলে নাকি তোমাকেই করবে। কি? আকাশ এসব কথা বলেছে? হ্যাঁ, সে এসব কথা বলেছে। তোমার বাবা নাকি তার সাথে তোমার বিয়ে দিতে চায়, তাই সে তোমাকেই বিয়ে করবে। মায়া, আকাশ যদি সত্যি এমনটা বলে থাকে তাহলে তুমি চিরতরে ওর থেকে সরে যাও, কারণ আমিও মনে মনে তাকে ভালোবাসি, কিন্তু বন্ধুত্ব নষ্ট হওয়ার ভয়ে কখনো তাকে মনের কথা বলতে পারিনি। সো প্লিজ ওর থেকে দূরে থাকো। নাদিয়া, কলিজার বোন আমার, প্লিজ তুমি এমনটা করো না। মায়া, আমি কোনো কিছুই করছি না। সে যদি তোমায় মেনে নেয় তাহলে আমি তোমাদের মাঝেও আসবো না, কিন্তু আমার ভালোবাসা যখন সেধে আমার কাছে এসেছে তখন তা আমি হাতছাড়া করবো না। সো প্লিজ নিজের মতো থাকো, আর আমাকে আমার মতো থাকতে দাও। নাদিয়ার কথা শুনে বুকের ভিতরটা খলখল করছে মায়ার। তার যেন মরে যেতে ইচ্ছে করছে এখন। সে যেন কোনো মতেই নাদিয়াকে মেনে নিতে পারছে না। আকাশের পাশে আজ তার ভিতরে আর্তনাদ যেন কেউ শুনতে পাচ্ছে না। তার অহংকারী বান্ধবী গুলাও তার সঙ্গতা ছেড়ে দিয়েছি। সে উঠে কলেজ থেকে একটু দূরে একটা পুকুর আছে, সেখানে চলে যায়। সেখানে গিয়ে ইচ্ছা মতন কাঁদতে শুরু করে। অন্যদিকে আকাশ অসুস্থ শরীর নিয়ে শুয়ে আছে। তখনই তার কাছে একটা ফোন আসে। সে নাম্বারটা চেক করে দেখে যে সেটা তার বাবার বডিগার্ডের নাম্বার, যার সাথে তার বরাবরের মতোই কন্ট্যাক্ট রয়েছে। হ্যাঁ নাদিম ভাই, বলেন। ভাই, আপনি তাড়াতাড়ি হসপিটাল আসেন। স্যারের উপরে ক্রিমিনাল গ্যাংয়ের ছেলেপিলে হামলা করছে। স্যার অফিসে যাওয়ার সময় অনেক ছেলেপিলে একত্রে স্যারের গাড়ি আটকায় আর গাড়ি ভাঙচুর করতে আরম্ভ করে, যার দরুন স্যারের মাথায় অনেক চোট লেগেছে। ডক্টর বলেছে আশঙ্কাজনক, ওনার যে কোনো সময় বিপদ ঘটতে পারে। নাদিম ভাইয়ের কথা শুনে ভিতরটা যেন মোচড় দিয়ে উঠল। হে আল্লাহ, কি শুনলাম এসব! খোদার কসম, আমার বাবার যদি কিছু হয় তাহলে এক একটাকে খুঁজে বের করে 70 হাত মাটির নিচে দাফন করে দিব।
আকাশ মাহমুদ কি সেটা এখনো কারোর চোখে পড়ে নাই। যেদিন পড়বে সেদিন পালাবার মতন জায়গা খুঁজে পাবে না কেউ। তারপর সেভাবেই হসপিটালের উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম। হসপিটালে গিয়ে পৌঁছাতেই দেখি নাদিয়া সেখানে। নাদিয়াকে দেখেই যেন 1000 ভোল্টের একটা শক খেলাম। নাদিয়া, তুই এখানে কি করে? আর তুই না কলেজে ছিলি? আরে একটু আগে আসলাম। বাবা একটু আগে আমায় ফোন করে তাড়াতাড়ি বলল কলেজ থেকে বের হয়ে গেটের সামনে দাঁড়াতে। তারপর আমি কলেজ থেকে বের হয়ে গেটের সামনে দাঁড়াই, আর ওনারা আমায় সাথে করে এখানে নিয়ে আসে। বলে নাকি তোর বাবার উপরে হামলা হয়েছে, আর আমি আসার আগে অনেক কয়টা ফোনও দিয়েছে তোকে, কিন্তু তুই ফোন রিসিভ করিসনি। কি বলিস? তুই আমায় ফোন দিয়েছিস? দাঁড়া দেখি আগে। পকেট থেকে ফোনটা বের করে দেখি সত্যি নাদিয়া আমায় অনেক কয়টা ফোন দিয়েছে, কিন্তু আমি তাড়াহুড়ায় আর খেয়াল করিনি। আচ্ছা ছাড় এখন এসব কথা, আগে বাবার কাছে গিয়ে দেখি কি অবস্থা। বাবাকে নাকি ইমার্জেন্সি রুমে রাখা হয়েছে। আমার যেন পুরো দুনিয়াদারি ভো ভো করে ঘুরছে। ইমার্জেন্সির সামনে যেতেই দেখি মা আর ছোট বোন বসে বসে কান্না করছে। তারা আমাকে দেখতে পেয়েই দৌড়ে এসে জড়িয়ে ধরে কান্না করে দিল। আকাশ, তোর বাবার এমন ক্ষতিটা কে করলো রে? তোর বাবা কার এমন কি ক্ষতি করেছে যে তারা এভাবে হামলা করলো? মা তুমি টেনশন করিও না, বাবা ঠিক হয়ে যাবেন। আর যারা এমন করেছে তাদের কিয়ামত আমি ঘটিয়ে দেব। তোমার ছেলে ভালো হয়েছে দেখে নিজের পরিবারের উপরে আঘাত সে সহ্য করবে না, সে তার কড়া জবাব দিবে। ওদের কাউকে ছাড়বি না তুই? না মা, ওদের কাউকে আমি ছাড়বো না। মা আর ছোট বোনকে কোনো মতে শান্ত করলাম। অন্যদিকে বাবার এই নিউজ শুনে মিডিয়ার লোক এবং নামি দামি নেতারা ছুটে এসেছে দেখার জন্য। সবাই হতাশ বাবাকে নিয়ে। কিছু সময় পর ডক্টর জানালো যে বাবা ডেঞ্জারের বাহিরে আছে। ডক্টরের কথায় সবাই প্রাণ ফিরে আসলো। মা তো খুশিতে জায়নামাজে বসে পড়েছে। সবার মনেই খুশির জোয়ার, কিন্তু আমার ভিতরে আগুন জ্বলছে। কে করেছে বাবার সাথে এমন ধারা কাজ? তাদের পেলে সত্যি কিয়ামত ঘটিয়ে দিব। না, একটু খোঁজ নেওয়া দরকার ক্রিমিনাল গ্যাংয়ের। এই নাদিয়া শোন তো। হ্যাঁ বল। তুই এদিকে একটু খেয়াল রাখ, আমি একটু কাজে বের হব। আচ্ছা। নাদিয়াকে দায়িত্ব দিয়ে আমি বের হয়ে গেলাম ক্রিমিনাল গ্যাংয়ের খোঁজ করতে। অন্যদিকে মায়া তো পুরো পাগল হয়ে যাচ্ছে আকাশকে কলেজে না দেখতে পেয়ে। কয়েকদিন হয়ে গেল, কিন্তু সে আকাশকে কলেজে দেখছে না। আবার সে নাদিয়া নামের মেয়েটাও নাই। সে এসে রাফিকে ধরে। এই রাফি, আকাশ কোথায়? আর ওই নাদিয়া নামের মেয়েটাকেও তো দেখছি না কলেজে। আকাশ আর নাদিয়া আকাশের বাড়ি গেছে বিশেষ এক কাজে। ওরা দুজনে মিলে বাড়ি গিয়েছে, তাও আবার বিশেষ কাজে। না, হয়তো ওরা দুজনে কোনো অঘটন ঘটাবে। ওরা হয়তো বিয়ে করে নেবে। না, এটা হতে পারে না। আমার আকাশ আমি বাদে অন্য কাউকে বিয়ে করতে পারে না। তা আমি হতে দিব না। যেভাবেই হোক ওদের বিয়ে আমি আটকাবই। মায়া তাড়াতাড়ি কলেজ থেকে বের হয়ে যায়। তারপর বাসায় এসে জামা কাপড় গুছিয়ে আকাশের বাসার উদ্দেশ্যে রওনা হয়। আকাশের বাসায় যেতে তেমন কোনো সমস্যাই হবে না তার, কারণ আফজাল সাহেবের বাসা এক নামে পরিচিত। কিন্তু মায়ার ভিতরে যেন এক রকমের তুফান বইছে। সে মনে মনে খোদার কাছে প্রার্থনা করছে তাদের যেন বিয়ে না হয়। অন্যদিকে আকাশের বাবাকে বাড়িতে আনা হয়। আগের চেয়ে মোটামুটি সুস্থ তিনি। আকাশ সবসময় সবার দেখাশোনায় লেগে আছে। অন্যদিকে ক্রিমিনাল গ্যাংয়ের খোঁজও চালিয়ে রেখেছে। বাবার শরীরটা পুরোপুরি সুস্থ হলেই খেলাটা চরম করে খেলবো। ক্রিমিনাল গ্যাংয়ের ক্রিমিনাল গিরি চিরতরে বের করে দিব একদম। এইভাবে দুপুর হয়ে গেল। দুপুরে খেয়ে দিয়ে নাদিয়া আর আমি বাসার ছাদের উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলছি। নাদিয়ারা আর বাড়িতে যায়নি, কারণ বাবার অবস্থা দেখে নাদিয়ার মা বাবা এবং নাদিয়া সহ এখানে রয়ে গিয়েছে। তাদের সাথে একটা ভালো সম্পর্ক আছে আমাদের অনেক আগে থেকেই, তাই তারা রয়ে গিয়েছে। এদিকে আমি আর নাদিয়া কথা বলছিলাম, হঠাৎ এই নিচে গার্ডরা চেঁচামেচি শুরু করলো যে একটা মেয়ে নাকি দৌড়ে বাড়ির ভিতরে ঢুকে পড়েছে। আমি আর নাদিয়া তাড়াতাড়ি ছাদ থেকে নিচে নেমে গেলাম। নিচে গিয়ে দেখি মায়া আমার বাসায়। সে এসে আমার বাসা পুরো মাথায় উঠিয়ে ফেলেছে। এই যে আপনি এখানে কি? হ্যাঁ, তোমাদের বিয়ে আটকাতে এসেছি। মানে কি? মনে হলো তুমি আর নাদিয়া আমায় না বলে বিয়ে করার প্ল্যান করছো, তাই আমি তোমাদের বিয়ে ভাঙতে এসেছি। আমি তোমাদের বিয়ে হতে দেব না, কারণ তুমি শুধু আমার। এই যে সস্তা নেশা করে আসছেন মনে হয়, না ফ্রিতে কেউ নেশা করিয়েছে আপনাকে যে এসে আবল তাবল বকছেন? আবল তাবল না, আমি তোমাদের বিয়ে হতে দিব না। মেজাজ খারাপ করবেন না, ভালোই ভালো বলছি। এখান থেকে চলে যান, না হয় খারাপ কিছু ঘটবে। না, আমি যাব না। তোমার যা করার করো। মায়ার কথা শুনে রাগ উঠে গেল। গিয়ে সোজা ওর হাতটা টেনে ধরে ঘর থেকে বের করে দিলাম। তাকে বের করে দিয়ে দরজা আটকে দিয়েছি, কিন্তু সে সজোরে দরজা ধাক্কাচ্ছে। এদিকে মা এসে জিজ্ঞেস করছে,
কি হয়েছে আকাশ? কে এমন দরজা ধাক্কাচ্ছে? মা এক পাগল, তুমি ছাড়ো তো ওসব কথা। আচ্ছা দেখি কে এসেছে সে, আর পাগল হলে দুমুঠো খাবার খাইয়ে দিব। আকাশের মা সত্যি পাগল মনে করে গিয়ে দরজা খুলে দেয়, আর তখনই মায়া আকাশের মাকে ঝাপটে জড়িয়ে ধরে কান্না করে দেয়। আন্টি প্লিজ, আপনি নাদিয়া আর আকাশের বিয়ে দিবেন না। আমি আকাশকে অনেক বেশি ভালোবাসি। ওর অন্য কারোর সাথে বিয়ে হলে আমি মরেই যাব। আকাশের আম্মু তো পুরাই অবাক। এই মেয়ে, কি সব বলছো তুমি? কার বিয়ে হচ্ছে এখানে? আমার তো কিছুই মাথায় খেলছে না। নাদিয়া আর আকাশের কি বিয়ে হচ্ছে না? না, কারোরই এই তো বিয়ে হচ্ছে না। আর ওরা তো বাবার অসুখের জন্য বাড়ি এসেছে। সত্যি? মিথ্যা বলার কি আছে? যাক, তাহলে শুক্রিয়া। কিন্তু তুমি কে? আমার নাম মায়া। আপনার ছেলে আমাকে ভালোবাসে। আমি আপনার ছেলের ভবিষ্যৎ বউ আর আপনার বৌমা। মায়ার মুখ থেকে সব শুনে আকাশের আম্মু বেকুব হয়ে যায়, কিন্তু আকাশের চরম রাগ উঠে যায়। সে সোজা গিয়ে মায়ার চুলের মুঠি ধরে টানতে টানতে একদম ঘরের বাহির দিয়ে আসে। এই শোন, তোর মতন মেয়ে আমার যোগ্য না। আজকের পর যেন তোকে আমার সামনে আর না দেখি। যদি সত্যি ভালোবেসে থাকিস তাহলে আজকের পর আর চোখের সামনে আসবি না। আর গার্ড দ্বিতীয়বার যেন এই মেয়ে বাড়িতে আসতে না পারে, সেই দিকে খেয়াল রাখবেন সকলেই। জি স্যার। আকাশ মায়াকে ঘর থেকে বের করে দিয়ে বাসায় আসে। কি রে আকাশ, তুই মেয়েটার সাথে অমন করলি কেন? মা, মেয়েটা তোমার ছেলের জীবনের সবচাইতে বড় কাটা। সে তোমার ছেলেকে পুরো ছন্নছন্না করে দিয়েছিল। এই মেয়ে বিশাল আকৃতির অহংকারী, তাই তাকে শিক্ষা দিলাম। ওর মতন মেয়ের কোনো জায়গা নাই এখানে। বাবা কারোর সাথে অমন করতেন না, সে যত অন্যায় করুক না কেন। মা, সে শুধু অন্যায় নয়, সে আমার প্রাণ কেড়ে নিতে চেয়েছিল। সে আমার সাথে সে ভয়ঙ্কর আচরণ করেছে। সে আচরণ কারোর সাথে করলে মারাই যেত। আমি তো তাও সহ্য করে আছি। আচ্ছা মা, বাদ দাও এখন ওর কথা। বাবা কি করছে? তোর বাবাকে শুইয়ে দিয়ে আমি ফ্রেশ হতে যাচ্ছি। আচ্ছা যাও। আম্মু চলে গেল, আমি আর নাদিয়া আবারও ছাদে চলে গেলাম। আকাশ, আমার মনে হয় কি মায়া সত্যি তোকে অনেক ভালোবাসে। সে হয়তো না বুঝে এমন ভুল করে ফেলেছে। নাদিয়া, মায়ার বিষয় নিয়ে আর একটা কথা বললেও তোর সাথে আমি কথা বলা অফ করে দিব। আর শুনে রাখ একটা কথা, তোর বাবা চেয়েছিল তোর সাথে যেন আমার বিয়ে হয়, সো আমি তোর বাবার ইচ্ছাই পূরণ করব। আর এখন থেকে তোর প্রতি ফোকাস করব। আকাশের কথা শুনে নাদিয়ার ভিতরে যেন খুশির জোয়ার বইছে, কিন্তু সেটা সে আকাশকে বুঝতে দিল না। আচ্ছা ঠিক আছে, তোর যেমন ইচ্ছা। এইভাবেই আরো কয়েকটা দিন কেটে গেল। আকাশের বাবা পুরোপুরি সুস্থ এখন। আকাশ এখন পুরোপুরি কাজে নামবে খেলার জন্য। তবে আরেকটা কথা, মায়া এরপরে আর কোনো ধরনের সমস্যাই করেনি। এদিকে আকাশ ক্রিমিনাল গ্যাংয়ের খোঁজ নিয়ে জানতে পারে তারা আকাশের বর্তমান শহরেই থাকে। সেখানে আকাশ লেখাপড়া করে। আকাশ নাদিয়াকে নিয়ে সেই শহরে চলে যায়। তারপর ক্রিমিনাল গ্যাংয়ের খোঁজ করতে থাকে। এদিকে আবার কলেজও কন্টিনিউ করে। তবে একটা জিনিস সে লক্ষ্য করে যে মায়াকে সে অনেকদিন ধরে কলেজে দেখছে না। দূর, যাই হবে হোক, মায়াকে দিয়ে আমার কোনো কাজ নেই, কারণ সে একটা অহংকারী মেয়ে। আমি এখন থেকে নাদিয়ার উপরে ফোকাস করব। সো তাই করলাম, নাদিয়ার উপরে ফোকাস করলাম। ধীরে ধীরে নাদিয়ার উপরে আসক্ত হয়ে গেলাম। বেশ ভালো বন্ডিং হয়ে গেছে আমাদের মধ্যে। আরো একদিন সকালবেলায় কলেজে যাওয়ার জন্য রেডি হচ্ছি, তখন একজন ফোন দিয়ে ক্রিমিনাল গ্যাংয়ের তথ্য দিল। ভাই, ক্রিমিনাল গ্যাংয়ের তথ্য পেয়ে গেছি। তারা এমনি এমনি আপনার বাবার উপরে হামলা করেনি, তাদেরকে কেউ হামলা করতে টাকা দিয়েছে। আর আমি তার তথ্য বের করেছি। কে সে? আমি আপনাকে ছবি মেইল করছি। আচ্ছা, মেইল আসার অপেক্ষা করছি। কিছু সময়ের মধ্যে মেইলটা চলে আসলো। আমি মেইলটা ওপেন করতে একটা ছবি চোখের সামনে ভেসে উঠলো। ছবিটা দেখে যেন পায়ের নিচ থেকে বাটি সরে গিয়েছে আবার, কারণ ছবির মানুষটার কেউ নয়, সে হলো নাদিয়ার বাবা। তার মানে নাদিয়ার পরিবার ওই সমস্ত চক্র পাকিয়েছে বাবাকে মারার জন্য। আমার যেন নিজের চোখকে বিশ্বাস করাতে কষ্ট হচ্ছে নাদিয়ার বাবাকে এসব কিছুর পিছনে দেখতে পেয়ে। শরীরটা পুরো গিরগির করে কাঁপছে। যে মানুষটাকে এতটা বিশ্বাস করে আমার পরিবার, সেই মানুষটা শেষমেশ কালপিট বের হলো। না, আজ আর কলেজে যাব না। আজ সারাদিন নাদিয়ার বাবার খোঁজ বের করব। কেন সে এমন করলো? যেমন ভাবা তেমন কাজ। কলেজে না গিয়ে নাদিয়ার বাবার খোঁজ বের করতে চলে গেলাম। এদিকে নাদিয়া ফোনের উপরে ফোন দিয়ে যাচ্ছে, কিন্তু আমার বিন্দু পরিমাণ ইচ্ছে করছে না ওর সাথে কথা বলতে, কারণ তার পুরো পরিবারই হয়তো এসবের সাথে যুক্ত আছে। তাই আর সেই দিকে ভ্রুক্ষেপ না করে নাদিয়ার বাবার আসল উদ্দেশ্য কি সেসব কিছু খোঁজ করতে করতে দুপুর হয়ে গেল, কিন্তু কোনো কিছুই হাতে লাগলো না, কারণ মানুষের মনে রহস্য কখনোই বের করা সম্ভব নয়। তাই বাসায় ফিরে এলাম। বাসায় ফিরে আসতেই দেখি নাদিয়া আমার ঘরের সামনে দাঁড়িয়ে আছে। এই ছেলে, তোকে সারাদিন কয়বার ফোন দিয়েছি? হ্যাঁ, তুই আমার ফোনে উঠাচ্ছিস না। আমার কতটা টেনশন হচ্ছিল জানিস তুই, বেয়াদব।
নাদিয়ার কথা শুনে কি বলবো ভেবে পাচ্ছি না, কারণ তাকে তো আমি ইগনোর করেছি, তাই তার টেনশন করে স্বাভাবিক। তবে সত্যি কি টেনশন করেছে সে, নাকি এর ভিতরে কোনো রহস্য লুকিয়ে আছে কে জানে। কিরে, কথা বলছিস না কেন? নাদিয়া প্লিজ বাসায় চলে যা, আমার মন মেজাজ ভালো নেই, আমি তোর সাথে পরে কথা বলবো। না, আমি বাড়ি যাব না। আর কি হয়েছে বল না তোর, বিশ্বাস কর আমার খুব টেনশন হচ্ছে। নাদিয়া প্লিজ এখন কোনো কিছু নিয়ে ফোর্স করিস না, এমনিতেই মাথা বিগড়ে আছে। নাদিয়া আর কোনো কিছু জিজ্ঞেস করে না, সে চুপচাপ গিয়ে আকাশকে জড়িয়ে ধরে ওর কাঁধে মাথা রাখে। নাদিয়া তুই বাড়ি চলে যা না প্লিজ। আকাশ, আমি তো তোকে আর কোনো কিছু নিয়ে ফোর্স করছি না, তাও কেন এভাবে তাড়িয়ে দিচ্ছিস? কি এমন দোষ করেছি আমি? নাদিয়া আমি জানি না তুই কি করেছিস, তবে আমি এখন আর কাউকে বিশ্বাস করি না। সো প্লিজ তুই বাড়ি যা, আর আমাকে একা থাকতে দে। আকাশ, মানে কি বলছিস? নাদিয়া তোকে বলেছি বাড়ি যেতে। আচ্ছা যাচ্ছি। আর শোন, কোথা থেকে এসেছিস তুই তা আমি জানি না, তবে তোকে অনেক টায়ার্ড দেখাচ্ছে। প্লিজ ফ্রেশ হয়ে কিছু খেয়ে নিস, আমি চলে যাচ্ছি। নাদিয়া চলে গেল। এদিকে আমার মাথা পুরো হ্যাং হয়ে আছে। দুনিয়াটাই আসলে স্বার্থপর দিয়ে পরিপূর্ণ। এই স্বার্থপরের দুনিয়ায় কাউকে বিশ্বাস করা কঠিন। তারপর আমি বাসায় ঢুকে গেলাম। বাসায় ঢুকে ফ্রেশ হয়ে খাবার খেয়ে নিলাম। তারপর নিত্যদিনের ন্যায় বিছানায় গা এলিয়ে দিয়েছি, কিন্তু আজ কেন জানি ঘুম আসছে না। নাদিয়ার বাবার শয়তানি রূপটা খালি সামনে ভেসে আসছে। এসব নিয়ে ভাবতে ভাবতে ঘুমের সময় পেরিয়ে গেল। বিকেলবেলা বিছানা ছেড়ে উঠে গেলাম। কি করব ভেবে পাচ্ছি না। আমি কি সোজা গিয়ে নাদিয়ার বাবাকে মেরে মাটির নিচে দাফন করে দিব, নাকি আরো একটু যাচাই বাছাই করব? না, আরো একটু যাচাই বাছাই করি, কারণ তার বাবা কি এসবের সাথে একা জড়িত, নাকি তার সাথে পুরো পরিবার জড়িত, সেটা আগে শিওর হওয়া দরকার। এইসব নিয়ে ভাবতে ভাবতে দিনটাও পার হয়ে গেল। পরের দিন সকালবেলায় উঠে কলেজে চলে গেলাম। হাজারটা চিন্তা মাথায় ঘুরঘুর করছে। ক্লাসের দিকে কোনোভাবে ফোকাস করতে পারছি না। তাও কোনো মতে ক্লাসগুলো শেষ করলাম। ক্লাস শেষ করে নিজের মতন চলে আসতে ধরলাম। তখনই পেছন থেকে নাদিয়া ডাক দিল, হে আকাশ, কি হয়েছে তোর? তুই মনে হয় আমাকে ইগনোর করছিস। আরে না, আসলে কিছু কারণে আপসেট আমি। কি কারণে বল আমায়। আর তার আগে চল একটা জায়গায় বসি দুজন। নাদিয়া আর আমি একটা জায়গায় বসলাম। হ্যাঁ বল, কি কারণে আপসেট তুই? নাদিয়া আসলে বাবার উপরে যারা হামলা করেছে তারা নাকি আমাদের খুব কাছের মানুষ, তাই সেটা কে হতে পারে সেসব ভেবেই আপসেট। নাদিয়াকে মিথ্যা বললাম, কারণ তাকে এখন তার বাবার কথা বলা যাবে না। আকাশের কথা শুনে নাদিয়া চমকে ওঠে। তার যেন গলার পানি শুকিয়ে গেছে পুরো। আকাশ, কাছের মানুষ বলতে কারা? সেটা সময় হলে জানতে পারবি। এখন এসব বিষয় নিয়ে আর কোনো কথা বলিস না। আচ্ছা যা, এই বিষয়ে আর কিছু বলবো না। নাদিয়ার সাথে এমনিই বসে বসে নর্মাল ভাবে কথা বলছিলাম। তখনই হুট করে একটা জায়গায় চোখ আটকে গেল আমার। মায়া গাড়ি নিয়ে কলেজ গেটের সামনে দাঁড়িয়ে আমাদের দুজনকে দেখছে। সে আমাদের দিকে এক ধ্যানে তাকিয়ে আছে। মনে হয় যেন কিছু বলতে চাই সে আমাকে, কিন্তু একটা জিনিস, সে কলেজে কেন আসে না? দূর যা হবে হোক, আমার তাকে নিয়ে কোনো মাথা ব্যথা নেই। আমি নাদিয়ার সাথে কথা বলে ফোকাস করলাম। আর সে কলেজ গেট দিয়ে ভিতরে ঢুকে আমার সামনে এসে দাঁড়ালো। কেমন আছো আকাশ? আমি মায়ার দিকে তাকাতেই ভিতরটা ছ্যাট করে উঠল, কারণ মেয়েটা কাঁদছিল আর তার চোখের নিচে ইয়া বড় বড় কয়েকটা কালো স্পট। মেয়েটার চেহারার অবস্থা দেখে আর খারাপ আচরণ করতে পারলাম না। জি আলহামদুলিল্লাহ, আপনি? যেমনটা রেখে গিয়েছিলে। আচ্ছা, আমি কি তোমার পাশে বসতে পারি? সুদটা শেষ বসা হবে? খারাপ কোনো উদ্দেশ্য নেই তো? আর শেষ বসা মানে? না, আমার কোনো খারাপ উদ্দেশ্য নেই। আর শেষ বসা বলতে সেটা সময় দেখতে পাবে। হয়তো এরপর আর কোনোদিন তোমার চোখের সামনে দেখবে না আমায়। মানে কি? আচ্ছা ছাড়ো এখন ওসব কথা। আচ্ছা, আমি না তোমার কাছে মাফ চাইতে এসেছিলাম, তবে তুমি ভেবো না যে আমার তোমাকে চাই বা তোমাকে পাওয়ার জন্য এসেছি, কারণ সেসব কিছুই আমার কপালে নেই। তোমার মতন লক্ষ্মী একটা ছেলেকে আমি ধরে রাখতে পারিনি। এর চাইতে জঘন্য আর কিছুই হতে পারে না। আচ্ছা, আমি সত্যিই তোমার কাছে মাফ চাইতে এসেছি শেষবারের মতন। আমার খারাপ আচরণগুলো ভুলে তুমি আমায় মন থেকে মাফ করে দাও প্লিজ। ঠিক আছে, মাফ করে দিয়েছি, এবার চলে যান প্লিজ। চলে যাব তো, কিন্তু শেষ একটা ইচ্ছে রাখো আমার। আমি শেষবারের মতন তোমাকে একবার জড়িয়ে ধরতে চাই। মায়ার এমন ধারা কথা শুনে নাদিয়া তো রেগে বেগে আগুন। সে ঠাস করেই মায়ার গালে একটা থাপ্পড় বসিয়ে দেয়। এই মেয়ে, তোর কত বড় সাহস যে তুই আমার আকাশকে জড়িয়ে ধরতে চাস? মায়া নাদিয়ার হাতে থাপ্পড়কে ফুপিয়ে কান্না করতে শুরু করে। যেই মেয়ে পুরো কলেজে রাগ আর অহংকারের জন্য সেরা ছিল,
সে আজ থাপ্পড় খেয়ে মাটির দিকে তাকিয়ে কান্না করছে। এই মেয়ে, কথা বলছিস না কেন? আর এখন ছাগলের মতো ভেবাচ্ছিস কেন দুঃখে? যখন খারাপ আচরণ করেছিলি তখন তোর মনে ছিল না? এবারও নাদিয়ার কথার উত্তরে মায়া কিছুই বলে না। এই নাদিয়া থাম, ওকে আর একটা ওয়ার্ডও বলবি না তুই। সে যেমন কর্ম করেছে তেমন ফল পাচ্ছে। কিন্তু সত্যি বলতে ভিতরে ভিতরে ফেটে যাচ্ছিল আমার মেয়েটার জন্য। মেয়েটার অবস্থা দেখে কলিজাটা মোচড় খাচ্ছে খালি বারবার। ইচ্ছে করছে ওকে জড়িয়ে ধরে সারা জীবনের জন্য বুকে নিয়ে নেই, কিন্তু কোনো কিছু একটা যেন বারবার বাধা দিচ্ছে আমাকে। আকাশ প্লিজ, শেষ একবারের মতন বুকে নাও না তুমি আমায়। আমি আর কোনোদিন তোমার কাছে কিছু চাইবো না। আমি আর কোনোদিন তোমার সামনে আসবো না। চিরতরে চলে যাব তোমার সামনে থেকে। মেয়েটার কথা শুনে এবার আর নিজেকে সামনে রাখতে পারলাম না। এক টান দিয়ে মায়াকে নিজের বুকের মধ্যে নিয়ে নিলাম। তারপর আমি হু হু করে কেঁদে দিয়েছি। এইভাবে মেয়েটাকে অনেকটা সময় বুকের মধ্যে নিয়ে রেখেছি। নিজের মধ্যে যেন কোনো হিতাহিত জ্ঞান নেই। হঠাৎ এই পাশ থেকে নাদিয়া আমায় হাত দিয়ে নাড়া দিল। তখনই হুঁশ ফিরে এলো। আমি সাথে সাথে মায়াকে ছেড়ে দিয়ে সেখান থেকে চলে এলাম। এত পরিমাণ কান্না আসছিল যে আর পিছনে ফিরে তাকাতে পারিনি। সোজা বাসায় চলে এসেছি। বাসায় এসে রুম আটকে বিছানায় মুখ গুজে কেঁদেছি ইচ্ছে মতন। কারণ মেয়েটাকে সত্যি আমি ভালোবাসতাম, কিন্তু সে তার কৃতকর্মের কারণে আজ আমার থেকে দূরে। ভিতরটা ফেটে যাচ্ছে আমার। যে মেয়েটাকে আমি ভালোবেসেও নিজের করতে পারলাম না, সেই কষ্টটা যেন ভিতরে প্রবলভাবে আঘাত করছে। তবে যাই হোক, মেয়েটাকে আমি আর কোনোদিনও মেনে নিব না। কারণ আমি আগেই প্রতিজ্ঞা করেছিলাম যে মায়াকে আমি কখনো ক্ষমা করব না। সো যত কষ্টই হোক না কেন, সে আর এই জীবনে আমার হবে না। কান্নার গতিবেগ আরো বেড়ে গেল। ঠিক তখনই আম্মু ফোন দিল। সাথে সাথে নিজেকে সামলে নিলাম। হ্যাঁ আম্মু বলো। বাবা কেমন আছিস? আর তুই কি তোর বাবার উপরে যারা হামলা করেছে তাদের কি কোনো খোঁজ বের করেছিস? কারণ তারা আজও হামলা করতে চেয়েছে, কিন্তু গার্ডদের জন্য আজ সেটা পারেনি। হ্যাঁ আম্মু ভালোই। আর আমি হামলাকারীকে বের করে ফেলেছি। 24 ঘন্টার মধ্যে তারা হাজতে থাকবে। এখন রাখি ফোন। আম্মুর কথা শুনে সমস্ত কষ্ট মুহূর্তের মধ্যে রাগে পরিণত হয়ে গেল। সাথে সাথে নাদিয়ার বাসায় চলে গেলাম। নাদিয়ার বাসায় গিয়ে দেখি নাদিয়ার বাবা সোফায় বসে আছে। উনাকে দেখে ঘৃণায় সারা শরীর গিরগির করে কাঁপছে। সাথে সাথে নাদিয়ার বাবার কলার ধরে ফেললাম। এই, তুই কোন সাহসে আমার বাবার উপরে হামলা করেছিস? তাহলে তুই জেনেই গেছিস? হ্যাঁ আমি সবটা জেনে গেছি। তাহলে তোর খেলাও শেষ। তোর বাবার আগেই তুই মরবি। আমায় মারার জন্য তোর কলিজা ততটা বড় হয়নি যতটা বড় হলে আমায় মারা যায়। কিন্তু তুই আমার হাতে মারা পড়বি এখন। বলেই নাদিয়ার বাবাকে মারতে শুরু করলাম। কিন্তু হুট করে কোথা থেকে যেন অনেক ছেলে পেলে এসে আমায় ধরে ফেললো। আর পাশের রুম থেকে নাদিয়ার মা বেরিয়ে এলো। এই নাদিয়ার বাবা, কি হয়েছে? মুরগিটা সব জেনে গেছে আমাদের ব্যাপারে, তাই তাকে শেষ করে দেবো এখন। ভেবেছিলাম আমাদের মেয়েটাকে তাদের কাছে বিয়ে দিয়ে সব সম্পত্তি আমাদের নামে করে নিব, কিন্তু সেটা তো সে হতে দিল না। তাই তার বাবার উপরে হামলা করিয়েছি। এখন সে সেটাও জেনে গেল। তার মানে তোরা সবাই জড়িত এসবের সাথে? তোরা পুরো পরিবার মিলে আমার বাবার সম্পত্তি হাতানোর জন্য এসব ফোন দিয়েছিস? এখনো কি তুই পরিপূর্ণ বুঝতে পারিসনি? তোদের কাউকেই আমি ছাড়বো না। পাশ থেকে নাদিয়ার মা বলে উঠল, নাদিয়ার বাবা, ব্যাটাকে শেষ করে দাও, না হয় আমাদের সমস্ত প্ল্যান রসাতলে যাবে। হ্যাঁ, বেটাকে তো শেষ করে দিব। এই, তোরা বেটাকে মেরে বালি চাপা দিয়ে দি। নাদিয়ার বাবার কথা অনুযায়ী তারা আমায় মারতে শুরু করলো। কিন্তু তারা জানে না যে তাদের বিপদ তারাই ডেকে আনছে। সবাই আমাকে মারছে, আর পাশ থেকে নাদিয়ার বাবা মা দুজনেই আসছে। সত্যি এদের কাউকে ছাড়বো না আমি, নাদিয়াকেও না। কারণ নাদিয়াও এসবের পিছনে জড়িত আছে। সবাই আমাকে মারতে মারতে মাটিতে ফেলে দিয়েছে। সব কয়টাকে ধরবো, কিন্তু আগে ওদের মনের খায়েশ পূরণ করে নিক আমাকে মেরে। তারা আমায় মারতে মারতে নাক মুখ ফাটিয়ে ফেলেছে। এবার আমার পালা। কোমরে হাত দিয়ে মেশিন দুটো দুই হাতে নিয়ে দাঁড়িয়ে গেলাম। সবাই আমার এই দৃশ্য দেখে জায়গার মধ্যে থ হয়ে দাঁড়িয়ে গেল। এবার পালাবি কোথায়? সব কয়টা বলে পৈশাচিক একটা হাসি দিলাম। আজ রক্ত দিয়ে হোলি খেলেই এখান থেকে বিদায় হব। ঠিক তখনই নাদিয়া এসে আমার সামনে দাঁড়ায়। নাদিয়া, অবশেষে নিজের আসল রূপটা দেখিয়ে দিলি। নাদিয়া কোনো কথাই বলছে না। সে ভয়ানক দৃষ্টিতে আকাশের দিকে তাকিয়ে আছে। কিরে, কথা বলছিস না কেন? হাতে নাতে ধরা খেয়ে গলার আওয়াজ তালা লেগে গেছে বুঝি? দাঁড়া, তোদের সব কয়টাকে একই দড়িতে লটকাচ্ছি। আকাশ, তো যা করার আমার সাথে কর, কিন্তু আমার মা বাবার গায়ে একটা ফুলের টোকাও দিবি না তুই। তোর মতন ছলনাময়ীর কথা রাখার জন্য আমার ঠেকা পড়েনি। আমার সাথে চোখ উল্টেছিস তোরা, এবার তোদের সাথে আমি চোখ উল্টাবো।
তোদের সব কয়টাকে মেরে একই গর্তে দাফন করে দিব। আকাশ প্লিজ তুই শান্ত হ, তোর যা ইচ্ছে হয় আমার সাথে কর, আমি তাদেরকে প্রাপ্য শাস্তি দিচ্ছি। কিসের প্রাপ্য শাস্তি? তুই নিজেই তো বেঈমান, তাদের সাথে তোর খেলাও খতম করব। তোর মতন বেঈমান দুনিয়ায় বেঁচে থাকার অধিকার রাখে না। হ্যাঁ ঠিক আছে, আমায় মেরে ফেল, কিন্তু প্লিজ তুই একটু শান্ত হ আর আমাকে 5টা মিনিট একটু সময় দে। কিসের সময় দিব তোকে? কেন সময় চাচ্ছি সেটা তুই নিজে চোখেই দেখতে পাবি। প্লিজ 5টা মিনিট সময় দে আমায়, তারপর না হয় তুই আমাদের সকলকেই মেরে ফেলিস। ওকে ঠিক আছে, যা, তোদের 5 মিনিট সময় দিলাম। মরার আগে এই 5 মিনিট ভালো করে দুনিয়ার রংমহলটা দেখে নে, তারপর তোদের সব কয়টাকে আমি মেরে ফেলবো। ওদের 5 মিনিট সময় দিলাম, আর আমি মেশিন দুটো হাতে নিয়ে ওভাবেই দাঁড়িয়ে আছি। অন্যদিকে নাদিয়া এবং তার মা বাবা সহ বাকি আরো যারা ছিল তারা সকলেই চুপচাপ দাঁড়িয়ে আছে। নাদিয়া এবং তার বাবা মার সাথে নাদিয়ার বাবার চেলাপেলাদেরও শেষ করার প্ল্যান করেছে আকাশ। 5 মিনিট শেষ হতে আর মাত্র 30 সেকেন্ড বাকি। ঠিক সেই সময় হুড় করে এক গাদা পুলিশ নাদিয়ার বাড়িতে ঢুকে পড়ে। সবাই পুলিশকে দেখতে পেয়ে থরথর করে কাঁপতে শুরু করে। তখনই পুলিশ অফিসার একজন বলে ওঠে, এখানে কে আসেনি? স্যার, এই দুজন ব্যক্তি যারা আমার মা বাবা, তাদের দুইজনকে গ্রেফতার করুন। সবাই নাদিয়ার কথা শুনে অবাক, পুলিশ অফিসারও অবাক। আপনার মাথা ঠিক আছে তো? আপনি নিজের মা বাবাকে আসামি বলছেন? স্যার, আমার মাথা একদম ঠিক আছে। এই দুইজন মানুষ আকাশ এবং পলিটিশিয়ান আফজাল সাহেবকে মারার প্ল্যান করে। শুধু তাই নয়, তাদের প্ল্যান ছিল আকাশের সাথে আমার বিয়ে দিয়ে তার সমস্ত সম্পত্তি হাতিয়ে নিতে, কিন্তু আকাশ রাজি না হয় এই দুইজন মানুষ আফজাল সাহেবের উপর হামলা করে। সো ওনাদের গ্রেফতার করে নিয়ে যান, আর এমন চার্জ লাগাবেন তাদের উপরে তারা যেন কোনোদিন ওই কালকুটরি থেকে বের হতে না পারে। আজ তাদের মতো জঘন্য মা বাবার জন্য আমার প্রিয় মানুষটার কাছে আমার জায়গা ছোট হয়ে গিয়েছে। তবে আমার আফসোস নেই, দোষীদের শাস্তি আমি দিতে পেরেছি। আর যদি আড়ালে দাঁড়িয়ে থেকে আকাশ এবং আমার বাবা মায়ের কথোপকথন শুনতে না পেতাম, তাহলে কোনো দিন এই জানতে পারতাম না যে আকাশের বাবাকে মারার পেছনে এই দুইটা জঘন্য মানুষের হাত রয়েছে, এবং তাদের অসাধু মতলব সম্পর্কেও জানতে পারতাম না। প্লিজ অফিসার, ওনাদেরকে ধরে নিয়ে যান এবং কঠিন শাস্তি দিবেন ওনাদেরকে। নাদিয়া মা, তুই আমাদের এত বড় শাস্তি দিতে পারলি? তুই না আমাদের সন্তান, তুই আমাদের সন্তান হয়ে আমাদেরকেই নরকে ঢেলে দিচ্ছিস। আপনাদের ওই মুখে আমার নাম উচ্চারণ করবেন না, কারণ আপনাদের মতো জঘন্য মানুষের সন্তান হয়ে আমি নিজেই লজ্জিত। উপরওয়ালা আপনাদের মতো বাবা মা কাউকেই না বানাক। তাহলে ওনাদেরকে আমরা গ্রেফতার করে নিয়ে গেলাম। জি অবশ্যই, এবং সাথের ওই চালাপালা গুলোকেও নিয়ে যান। অফিসার নাদিয়ার কথা মতন সবাইকে ধরে নিয়ে গেল। এদিকে নাদিয়ার কর্মকাণ্ড দেখে আকাশ পুরো অবাক। সে যেন নিজের চোখকে বিশ্বাস করাতে পারছে না একটু আগের কর্মকাণ্ডগুলো। ও আল্লাহ, আমি তো আরো ভেবেছি সবকিছুর পিছনে নাদিয়ারও একটা রোল আছে, কিন্তু এখানে তো নাদিয়াই তার বাবাকে প্রাপ্য শাস্তি দিল। কোনো কথাই যেন মুখ দিয়ে বের হচ্ছে না আমার। নাদিয়ার উপর থেকে সমস্ত প্রখরতা মুহূর্তের মধ্যেই যেন হাওয়া হয়ে গেল। আমি আর কোনো কথা না বলে সোজা নাদিয়ার বাসা থেকে বের হয়ে আসলাম। নাদিয়ার বাসা থেকে বের হয়ে সোজা ওভারব্রিজের উপরে চলে গেলাম। মাথায় যেন কিছুই খেলছে না। নাদিয়ার জন্য মনের মধ্যে বিশাল একটা জায়গা হয়ে গেল। তাছাড়া অন্যদিকে মায়াকেও এখন আমি ভুলতে পারিনি। তার জন্যও মনের কোণে কোনো একটা টান কাজ করে। কি করব আমি ভেবে পাচ্ছি না। চুপচাপ ব্রিজের উপরে বসে আছি। তখনই ফোনটা বেজে উঠল। ফোনটা হাতে নিয়ে দেখি বাবা ফোন দিয়েছে। আকাশ, শুনলাম নাকি নাদিয়ার বাবা মাকে পুলিশ ধরে নিয়ে গেছে? হ্যাঁ বাবা। কিন্তু কারণটা কি? বাবা, তারাই তোমাকে মারার প্ল্যান করেছে। তারা শুরুতে আমার সাথে নাদিয়ার বিয়ে দিয়ে সমস্ত সম্পত্তি নিজের নামে করে নিতে চেয়েছে, কিন্তু আমি তাদের না করি। তাই তারা তোমার উপরে হামলা করে। আর তাদের প্ল্যান সম্পর্কে জানতে পেরে আমি তাদেরকে হাতে নাতে ধরে ফেলি। আমি ভেবেছি তাদের পুরো পরিবার এই জড়িত এসবের সাথে, কিন্তু অবশেষে দেখি নাদিয়াই তার বাবা মাকে পুলিশের হাতে তুলে দিয়েছে। সে এসব কিছু সম্পর্কে জানতো না। তার বাবা এবং মায়ের প্ল্যান ছিল এসব কিছু। কি, নাদিয়ার বাবা মা করেছে এই জঘন্য কাজ? হ্যাঁ বাবা। ওদের তো আমি ছাড়বো না। বাবা, তোমার আগে নাদিয়াই ওদের গলা চিপে ধরেছে, থানায় ধরিয়ে দিয়ে বলেছে এই দুটো মানুষকে সারা জীবন কালকুটুরিতে বন্দি করে রাখতে। যাক, মেয়েটা তাহলে ওদের থেকে আলাদা। হ্যাঁ বাবা। আচ্ছা ঠিক আছে,
তাহলে তুই থাক এখন, আমার একটু কাজ আছে, আমি তোর সাথে পরে কথা বলবো। আচ্ছা বাবা। আব্বুর সাথে কথা বলে ফোন রেখে দিলাম। রাত বাজে 9টা। তাড়াতাড়ি উঠে বাসায় চলে গেলাম। বাসায় গিয়ে হাত মুখ ধুয়ে বিছানায় শুয়ে আছি। হোটেল থেকে খাবার দিয়ে গেছে, কিন্তু আমার ভিতরে যেন খাবারই নামছে না। তাই না খেয়ে খাবারগুলো ওভাবে রেখে দিলাম। বিছানায় শুয়ে গড়াগড়ি করছি। ঠিক তখনই কলিং বেল বেজে উঠল। বিছানা ছেড়ে উঠে গিয়ে দরজা খুলে দিলাম। দরজা খুলতেই দেখি নাদিয়া কাপড় চোপড় হাতে নিয়ে দাঁড়িয়ে আছে আর ফুপিয়ে ফুপিয়ে কান্না করছে। কিরে, তুই এখানে কেন? তো কই যাব বলো? আমি বাবা মা দুটোই তো শয়তানি করতে গিয়ে জেলে গিয়েছে, মাঝে একা হয়ে গেলাম আমি। আমার তো আর যাওয়ার কোনো জায়গা নেই তোর কাছে আসা ছাড়া। আচ্ছা আয় ভিতরে, কিন্তু মানুষ দেখলে তো কেলেঙ্কারি হয়ে যাবে। মানুষ বলবে আমি মেয়ে নে রাত বিরাতে অশ্লীলতা করি। প্লিজ এভাবে বলিস না, আমি অপরাধ হয়ে তোর কাছে এসেছি। আমার তোকে খুব প্রয়োজন, আমার মাথা গোজার মতো কাউকে চাই, কিন্তু আমার তো কেউই নেই তুই ছাড়া। প্লিজ আমায় নিজের করে নে। মানে বুঝলাম না। তুই আমায় বিয়ে করে নিজের বউ বানিয়ে নে প্লিজ। আমি সারা জীবন তোর কাছে থাকতে চাই, আমি সারা জীবন তোর বুকে মাথা রেখে কাটাতে চাই। নাদিয়া, সেসব কিছুর জন্য তো বাসায় জানাতে হবে, কিন্তু মানুষ তো কাল সকালে ঢোল পেটাতে শুরু করবে তোকে আর আমাকে নিয়ে। আচ্ছা চল, আমরা একটা কাজ করি, কাল সকালে আমরা বিয়ে করে ফেলি। কোর্টে গিয়ে পড়া না হয় বাসায় জানিয়ে দিস, আর তখন বড় করে অনুষ্ঠান করিস। নাদিয়া, বিয়ে কোনো ছেলে খেলা নয়, কিন্তু তোকে যেহেতু সেদিনই বলেছি যে তোকে আমি তোর প্রতি ফোকাস করব, সো তোর উপরে ফোকাস করব, কিন্তু তার জন্য একটু সময় চাই। তুই কয়েকটা দিন এখানে গা ঢাকা দিয়ে থাক, পরে আমরা বিয়ে করে নিব। আর ততদিন না হয় মানুষের কথা আমরা কানে না নিলাম। আচ্ছা ঠিক আছে। নাদিয়ার কাপড় চোপড় সবকিছু বাসায় ঢুকিয়ে দিয়ে মাটিতে বিছানা করলাম। তাকে বললাম খাটে থাকতে, আর আমি ফ্লোরিং করে থাকবো। তারপর সেইভাবে থাকতে শুরু করলাম। পরের দিন সকালবেলায় কলেজে চলে গেলাম নাদিয়াকে নিয়ে। আমার আর নাদিয়ার চলাফেরা দেখে সবাই বুঝে গেল যে আমাদের মাঝে কিছু একটা চলছে, আর আমি ইচ্ছে করেই মানুষের ফোকাসে আসছি, যাতে করে মানুষ আমাদের সম্পর্কটাকে সম্মান করে আর আমি নাদিয়ার উপরে ভালো করে ফোকাস করতে পারি। তবে এমনটা করার আরেকটা কারণ আছে, মানুষ হুটহাট করে মায়ার প্রসঙ্গ নিয়ে আমাকে জড়িয়ে ফেলে, তাই সেটা যেন না হয়, তার কারণেই এমন করেছি। দেখতে দেখতে পুরো কলেজে একটা রোল পড়ে গেল যে নাদিয়া আর আমি বিয়ে করতে চলেছি, আর আমিও নাদিয়াকে পেয়ে আলহামদুলিল্লাহ। অন্যদিকে মায়া দিন দিন আরো ভেঙে পড়ছে। তার কানে নাদিয়া আর আকাশের বিয়ের খবর পৌঁছাতেই সে পাগল পাগল হয়ে যায়। যদিও সে কলেজে আসে না, তবুও কথা তো আর থাকে না, কোনো না কোনো ভাবে সে জেনেছে তাদের ব্যাপারে। মায়া হু হু কান্না করতে শুরু করে। তার যেন পুরো দুনিয়াটাই তিক্ত লাগছে। এই দুনিয়া যেন তার জন্য নয়। সে হুট করে কঠোর একটা সিদ্ধান্ত নিয়ে নেয় যে সে এই জীবন আর রাখবে না, চিরতরে দুনিয়ার মায়া সে ত্যাগ করবে। মায়া এসব বলছে আর পাগলের মতন কান্না করছে। এদিকে আকাশ ক্লাস শেষ করে নাদিয়াকে নিয়ে বাসার উদ্দেশ্যে রওনা হয়। নাদিয়া শোন, চাবি দিয়ে দরজা খুলে ভিতর থেকে দরজা লক করে রাখবি, কারণ আমি একটু কাজে বাইরে যাব, আর খাবারগুলো খেয়ে নিবি। আচ্ছা। এদিকে আমি নাদিয়াকে বাসায় নামিয়ে দিয়ে একজন কাজীর সাথে কথা বললাম নাদিয়া আর আমার বিয়ের ব্যাপারে। তিনি বললেন সামনে শনিবার যেতে নাদিয়াকে নিয়ে ওনার কাছে, উনি আমাদের বিয়ে পড়িয়ে দিবেন। শনিবার আসতে আরো 2-3 দিন বাকি আছে। যাক, এই কয়দিনে নিজেকে আর একটু গুছিয়ে নিব। কাজীর থাকে কথা বলে বাসায় চলে গেলাম। বাসায় গিয়ে দরজার বেল চাপলাম, কিন্তু নাদিয়া দরজাই খুলছে না। আমি ঘরের দ্বিতীয় চাবি দিয়ে দরজা খুলে ভিতরে প্রবেশ করলাম। ভিতরে প্রবেশ করতেই দেখি আমাদের রুমটা ভিতর থেকে বন্ধ। কিরে, নাদিয়া দরজা বন্ধ করে রেখেছে কেন? কি ব্যাপার, দেখি তো কি হয়েছে। বলে দরজার সামনে যেতেই নাদিয়ার কথার আওয়াজ কানে ভেসে আসলো। সে ফোনে কার সাথে যেন কথা বলছে। আমি চুপচাপ দরজায় কান লাগিয়ে দিয়ে নাদিয়ার কথা শুনতে লাগলাম। সে ফোনে কাকে যেন বলছে, বাবা তোমরা নিশ্চিন্তে থাকো। নাদিয়ার মুখে এই কথা শুনে পায়ের নিচ থেকে যেন মাটি সরে গেল আমার। তার মানে কি নাদিয়াও এসব প্ল্যানের মাঝে সামিল? তার বাবা মা ধরা খাওয়ায় সে নিজেকে আড়ালে রেখে সমস্ত কাজকর্ম চালিয়ে যাচ্ছে। এসব নিয়ে ভাবতেই যেন গা গিরগির করে কাঁপতে শুরু করলো। তখনই বেফাস ভাবে দরজায় ধাক্কা লেগে দরজাটা খুলে যায়, আর নাদিয়া আমায় দেখে তাড়াতাড়ি ফোনটা কেটে দেয়। আর আমি অবাক চোখে নাদিয়ার দিকে তাকিয়ে মনের মধ্যে খালি একটাই কথা বাড়ি খাচ্ছে, এই মেয়ে কতটা চালাক হলে আড়াল থেকে সমস্ত কিছু এতটা নিখুঁতভাবে খেলতে পারে। এই আকাশ, কি হয়েছে রে তোর? এভাবে তাকিয়ে আছিস কেন? কার সাথে কথা বলছিলি এতটা সময়? কই কার সাথে কথা বলছিলাম? এমনিতেই অচেনা নাম্বার থেকে কে যেন ফোন দিয়েছিল। নাদিয়া থরথর করে কাঁপছে,
কথা বলার সময় সে মনে মনে দোয়া দুরুদ পড়তে শুরু করে। আমি তো স্পষ্ট শুনতে পেয়েছি তুই কথা বলছিলি কারোর সাথে। দেখি তোর ফোনটা দে। আমি কারোর সাথে কথা বলছিলাম না তো। আর তুই ফোন দিয়ে কি করবি? তোকে ফোন দিতে বলেছি, ব্যাস ফোন দিবি। মুখের উপরে এত কথা বলছিস কেন তুই? নাদিয়া তাড়াতাড়ি ভয়ে আকাশকে ফোন দিয়ে দেয়। আকাশ ফোনটা হাতে নিয়ে ডায়াল কল থেকে নাম্বার বের করে সবার উপরে নাম্বারটাতে ফোন দেয়। নাম্বারে রিং পড়ছে কিন্তু ফোন রিসিভ হচ্ছে না। আকাশ, আমি বললাম তো আমি কারোর সাথে কথা বলিনি। অচেনা নাম্বার থেকে ফোন এসেছিল। নাদিয়ার কথা শুনে মেজাজ খারাপ হয়ে যাচ্ছে। মেয়েটা একটার পর একটা মিথ্যা কথা বলেই যাচ্ছে। ঠাস করে একটা থাপ্পড় বসিয়ে দিলাম নাদিয়ার গালে। এই মেয়ে, তুই কাকে রামায়ণ পড়াচ্ছিস? তুই কি ভেবেছিস আমি কিছু শুনতে পাইনি? তুই এতটা সময় কার সাথে কথা বলছিলি তা আমি নিজের কানেই শুনেছি। নাদিয়া থতমত খেয়ে যায় আকাশের কথা শুনে। সে গালে হাত দিয়ে আকাশকে বলে, মানে হলো তুই এতটা সময় তোর বাবার সাথে কথা বলছিলি, আর তুইও তোর বাবা মায়ের সাথে সামিল আছিস সবকিছুতে। আকাশের কথা শুনে নাদিয়ার চোখ বড় বড় হয়ে যায়। আকাশ, কি বলছিস সেসব? আমি যাই বলেছি ঠিকই বলেছি। আমার সাথে গুটিবাজি করিস? হ্যাঁ, আজ তোকে তো আমি উপরে পাঠিয়ে দিব। আকাশ কোমর থেকে মেশিনটা বের করে নাদিয়ার কপালে ঠেকে ধরে। আজকে নাদিয়ার খেলা শেষ। কিন্তু তখনই নাদিয়া আকাশের মুখের মধ্যে স্প্রে মেরে দেয়, আর সাথে সাথে আকাশ অন্ধ হয়ে যায়। সে যেন চোখ দিয়ে আর কিছুই দেখতে পাচ্ছে না। তার চোখ জোড়া খোলার এই শক্তি পাচ্ছে না সে। তখনই নাদিয়া বলে ওঠে, আমি মাফ করে দিস আকাশ, চললাম আমি। আমি চোখে হাত দিয়ে ডলাডলি করছি। বেশ অনেকক্ষণ পর আবার চোখ আবার আগের ন্যায় হয়ে গেল, কিন্তু নাদিয়া পালিয়ে গেছে। মেজাজটা যেন এবার ডাঙায় উঠে গেছে। সাথে সাথে খোঁজ নিয়ে থানায় চলে গেলাম। সেখানে নাদিয়ার বাবা মাকে ধরে আনা হয়েছিল। স্যার, ওই দুজন মানুষ কোথায়? তাদের তো ছেড়ে দিয়েছি আমি। কিন্তু কেন? কারণ তার মেয়েই তার বাবা মায়ের নামে কেস ফাইল করেছিল, কিন্তু পরবর্তীতে সে উঠিয়ে নেয়। কিন্তু তারা তো দোষী। সে তো আমি জানি না, কিন্তু তার মেয়ে কেস উঠিয়ে নেয়, তাকে ছাড়তে বাধ্য হয়েছি আমি। অফিসারের কথা শুনে ইচ্ছে করছে কানের নিচে ঠাটিয়ে লাগিয়ে দিতে। স্যার, আপনারা আসলেই বেকার। আইনের পোশাকগুলো নামের জন্য পরে রেখেছেন। এই পোশাকের কোনো ভূমিকা আপনাদের মাঝে নেই। প্লিজ আপনি একটু শান্ত হন, আমরা তাদেরকে ধরে নিয়ে আসব। তা আর দরকার নেই। আর তাদেরকে ছেড়ে একদিক দিয়ে ভালোই হয়েছে আমার। আমি নিজ হাতে তাদেরকে মারতে পারবো। চলি স্যার। থানা থেকে বের হয়ে আসলাম, কিন্তু কি করব এখনো ভাবিনি। না, আগে নাদিয়াকে ধরবো। পকেট থেকে ফোনটা বের করে পরিচিত সমস্ত ছেলেপেলের কাছে নাদিয়ার ছবি পাঠিয়ে দিলাম, আর সবাইকে বললাম যাতে 24 ঘন্টার মাঝে এই মেয়েকে আমার চোখের সামনে এনে হাজির করে। তারপর বাসায় চলে আসলাম। বাসায় এসে চুপচাপ চেয়ারের উপর বসে আছি। মাথায় যেন কিছুই কাজ করছে না। একের পর এক প্রতারক আমার লাইফে এন্ট্রি দিচ্ছে। না, আর পারছি না আমি। ভালো মতন সিদ্ধান্তে আসা দরকার। আর সিদ্ধান্ত কিসের? ওদের সব কয়টার খেল খতম করে দিব সোজা। এভাবেই বিকাল হয়ে গেল। বিকাল হয়ে গিয়েছে, অথচ কোনো খবরই পেলাম না নাদিয়া এবং তার পরিবারের। না, একটু গিয়ে ওর বাসা থেকে ঘুরে আসি। যেমন ভাবা তেমন কাজ, সোজা ওর বাসায় চলে গেলাম। বাসায় গিয়ে দেখি দরজায় তালা লাগানো। হারামিটা গেল কোথায়? আশেপাশের অনেকজন থেকে জিজ্ঞেস করলাম, কিন্তু কেউ জানে না তারা কোথায় গিয়েছে। তাই সেখান থেকে চলে আসতে ধরলাম। ঠিক তখনই এক ছোট ভাই ফোন দিল। ভাই, ওই মেয়ে পুরো দুনিয়া থেকে উধাও হয়ে গিয়েছে। কারণ আমরা ছেলেপেলে মিলে সেই মেয়েকে তন্ন তন্ন করে খুঁজেছি, বাট তাকে পাইনি। আমার মনে হয় কি ভাই, সেই মেয়েকে অন্য কেউ উঠিয়ে নিয়েছে। এই কি বলছিস এসব? তোরা হয়তো ভালো করে খোঁজ লাগাসনি। ভালো করে খোঁজ কর, পেয়ে যাবি। আচ্ছা ভাই, আমরা তালাশ করছি। ছোট ভাইটার সাথে কথা বলে ফোনটা রেখে দিলাম। তারপর আবারও বাসায় চলে আসলাম। রুমের মধ্যে পায়চারি করছি। কখন কে নিউজ দেয় যে তাদের সন্ধান মিলেছে সেই আশা নিয়ে। রাত 9টা বাজে, কিন্তু কেউ কোনো নিউজ দিল না। ঠিক তখনই আব্বু ফোন দিল। হ্যাঁ বাবা, বলো। তুই কাল সকালে বাড়ি চলে আয়। বাবা, হঠাৎ বাড়ি যেতে বলছো? আমার তো ক্লাস চলছে, আর তাছাড়া এদিকে একটা ঝামেলাও হয়ে গিয়েছে। আমি ভেবেছিলাম নাদিয়া তার বাবা মাকে পুলিশের হাতে তুলে দিয়েছে, আর সে হয়তো এসবের মাঝে নেই। কিন্তু এখন জানতে পেলাম আসল গুটিবাজটা নাদিয়াই। সে তার বাবা মাকে বাঁচানোর জন্য আমার সাথে জঘন্য চাল চেলেছে। তোর কলেজ নিয়ে কোনো চিন্তা করতে হবে না। আর তাছাড়া নাদিয়ার পুরো পরিবারকে আমি উঠিয়ে নিয়েছি। তুই কাল সকালেই বাড়ি চলে আয়। তোর মা তোর জন্য মেয়ে ঠিক করেছে। আগামী শুক্রবার তোদের বিয়ে। বাবার কথা শুনে থ হয়ে গেলাম। কি বলছে বাবা এসব? বাবা, হঠাৎ আবার বিয়ে নিয়ে তোমরা উঠে পড়ে লেগেছো কেন? সে আমি জানি না,
তোর মায়ের বান্ধবীর মেয়েকে নাকি তোর জন্য দেখেছে তোর মা। সো কাল সকালের গাড়িতেই তুই বাড়ি রওনা হ। এখন ফোন রাখলাম। বাবা ফোনটা রেখে দিল। আমার তো মাথায় কিছুই কাজ করছে না। একদিকে নাদিয়ার পরিবারকে উঠিয়ে নিয়েছে বাবা, অন্যদিকে আমার বিয়ে। কিছুই তো মাথায় খেলছে না। তবে এইটুকু বলতে পারি, 2 প্রতারককে আমি ভুলে থাকতে পারবো বিয়ে হলে আবার। এমনিতেই নাদিয়া আর মায়া আমার জীবন পুরো বরবাদ করে দিয়েছে। ওদের জন্য কোনো সিদ্ধান্তই নেওয়া যেন আমার জন্য দায়ী হয়ে গিয়েছে। কিন্তু এদের থেকে মুক্তি পাওয়ার জন্য যে এখন আমার বিয়ে করতে হবে, তা কোনোদিনই কল্পনা করিনি আমি। তবে যাই হোক, ভালোই হয়েছে। একদিকে আমি 2 বার ভুল ডিসিশন নিয়েছি, কিন্তু বাবা মা হয়তো এবার রাইট ডিসিশন নিবে আমার জন্য। বুকে পাথর চাপা দিয়ে বাবা মায়ের দেখানো মেয়েকেই বিয়ে করে ফেলবো আমি। তারপর যা হবে দেখা যাবে। পরের দিন সকালবেলায় উঠেই বাড়ির উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম। বাড়ি পৌঁছে সর্বপ্রথম বাবার কাছে গিয়েছি। বাবা, ওই ক্রিমিনালগুলো কোথায়? কাদের কথা বলছিস তুই? বাবা, নাদিয়া এবং তার পরিবারের কথা বলছি। ওদের সাথে আমার কিছু হিসাব নিকাশ বাকি আছে। তোর ওদেরকে নিয়ে কোনো হিসাব নিকাশ করতে হবে না। ওদের আমি জায়গা মতন আটকে রেখেছি। আর তাছাড়া আমি নাদিয়ার বাবাকে জনসম্মুখে নাকে খড় দেওয়াইছি। ওদের সাজা ওরা পেয়ে গেছে। বাবা, নাদিয়ার বাবাকে না হয় তুমি শাস্তি দিয়েছ, কিন্তু নাদিয়াকে তো দাওনি। তাই ওকে শাস্তিটা আমি দিব। ও অনেক বড় হারামিগিরি করেছে আমার সাথে। আকাশ, সেও কানে ধরে মাপ চেয়েছে। আর তাছাড়া তার প্রতি যখন তোর এত ক্ষোভ, তাহলে সেটা কিছুদিন পরেই মিটাস। আগে তোর বিয়েটা ভালোই ভালোই হতে দে। আচ্ছা বাবা। আর শোন, এই যে দেখ মেয়ের ছবি। বাবা, তোমরা দেখেছো? তাতেই আমার চলবে। আমার মেয়ের ছবি দিয়ে কোনো কাজ নেই। আমি জানি তোমরা কোনোদিন আমার জন্য খারাপ জিনিস পছন্দ করবে না। সো তোমাদের দেখাতেই আমার দেখা হয়ে গিয়েছে। তুই আসলেই আমার বংশের আলোক রশ্মি। সত্যি তোকে নিয়ে আমার গর্ব করা উচিত। বাবা, কি যে বলো না তুমি। সত্যি বলছি। আচ্ছা যা, এবার সবার সাথে দেখা কর। আমি জানি তুই বাড়ি ফিরেই আমার রুমে এসেছিস। সো যা, তোর মায়ের সাথে দেখা কর। আচ্ছা বাবা। তারপর নিচে এসে সবার সাথে দেখা করলাম। পুরো বাড়িতে আমার বিয়ের হই হুল্লোড় লেগেছে, কিন্তু আমার মনে কোনো ধরনের আমেজই নেই। কারণ নাদিয়ার গালের চামড়া যতটা সময় আমি উঠিয়ে না ফেলবো, ততটা সময় আমার শান্তি লাগবে না। আর তাছাড়া মায়ার সেদিনের কথাগুলো আমার ঘুমকে কেড়ে নিয়েছে। সেদিনের পর মায়াকে আর আমার চোখের সামনে দেখিনি। ভিতরে ভিতরে কেমন যেন একটা খারাপ লাগা কাজ করছে। আর তার কুকর্মগুলো চোখের সামনে ভেসে উঠছে। সে আমায় কিভাবে যে প্রহার করেছিল, সেদিন আর একটু হলে মরে যেতাম। এইভাবেই দেখতে দেখতে বিয়ের সময় চলে আসলো। আগামীকাল হলেই আমার বিয়ে। সারা বাড়ি একদম মানুষজন দিয়ে গমগম করছে। এক কথায় বিয়ের আমেজ বলতে যেটাকে বোঝায়, কিন্তু আমার মনে তেমন কোনো আমেজ নেই। এখানে এসেছি পর্যন্ত মায়ের কথাই বারবার মনে পড়ছিল। তবে কিছুই করার নেই আর, কারণ বাবা মা মেয়ে ঠিক করে ফেলেছে আমার জন্য। যত যাই হোক, বাবা মায়ের ঠিক করা মেয়েকেই বিয়ে করে নিব আমি। পরে সেদিনের মতন ঘুমিয়ে পড়লাম আমি। পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠতেই দেখি সারা বাড়ি সাজানো গোছানো। ডেকোরেশনের লোক এসে সারা বাড়ি বিয়ের জন্য সাজিয়েছে। আর কিছু সময় গেলেই আমার বিয়ের কাজকর্ম শুরু হয়ে যাবে বাড়িতে। ঠিক সেই সময় রাফির নাম্বার থেকে ফোন এলো। মনে মনে ভাবলাম সে তো আসার কথা আজ সকালে, হয়তো বাড়ির পথ চিনতে পারছে না, তাই ফোন দিয়েছে। ছেলেটার সাথে আমার রক্তের মতো সম্পর্ক হয়ে গিয়েছে। তাকে ছাড়া কলেজের আর কাউকেই ইনভাইট করিনি। এক কথায় কলিজার বন্ধু বলতে যাকে বলে। হ্যাঁ রাফি, বল। আকাশ, তুই যেখানে আছিস না কেন, তাড়াতাড়ি মেট্রোপলিটন হসপিটালে চলে আয়। কারণ মায়া আর দুনিয়াতে নেই। সে সুইসাইড করেছে। রাফির মুখে এমন কথা শুনে আমার পায়ের নিচ থেকে যেন মাটি সরে গিয়েছে মতন অবস্থা। হাত থেকে ফোনটা ফ্লোরের উপরে ছিটকে পড়ল, আর আমি ঠাস করে ফ্লোরের উপরে বসে পড়লাম। এদিকে রাফি হ্যালো হ্যালো করে চলেছে ফোনে। ফোনটা ফ্লোর থেকে উঠিয়ে কানে ধরলাম আবার। রাফি, কি শুনাইলি এটা তুই আমায়? আমার তো দুনিয়াদারি পুরো আদার হয়ে গিয়েছে। আকাশ, সত্যি বলছি, মায়ের যে অবস্থা, তাতে তাকে মৃত বলেই মনে হচ্ছে। গতকাল সারাদিন নাকি সে সবার সাথে অনেক মিলেমিশে চলে, পরে রাতে গিয়ে সুইসাইড করার চেষ্টা করে। সে একসাথে অনেকগুলো ওষুধ খেয়ে ফেলেছে, যার ফলে তার অবস্থা এখন অনেক ভয়াবহ। তুই প্লিজ তাড়াতাড়ি হসপিটালে আয়। কি? তার মানে এখনো মায়া জীবিত? হ্যাঁ, তবে ডক্টররা ভয়ানক কিছু আশঙ্কা করছে তাকে নিয়ে। রাফি, তুই হসপিটালেই থাক আর মায়ার দেখাশোনা কর। আমি এখনই রওনা হচ্ছি। তারপর ফোনটা রেখে দিয়ে উঠে ফ্রেশ হয়ে নিলাম। তারপর শার্ট গায়ে দিয়ে রওনা হওয়ার জন্য রুম ছেড়ে নিচে নেমেছি। তখনই
আম্মু সামনে চলে আসে। কিরে আকাশ, কোথায় যাচ্ছিস তুই? আজ না তোর বিয়ে? মা রাখো তোমার বিয়ে, এদিকে আমার জীবন নিয়ে টানাটানি শুরু হয়ে গিয়েছে। আমি চললাম শহরে। আরে হোক, কি হয়েছে বলবি তো নাকি? এমন পাগলের মতো কেন করছিস? মা, তোমার ছেলেকে কেউ নিজের জীবনের চাইতে বেশি ভালোবাসে। সে আমাকে না পেয়ে নিজের জীবন মৃত্যুর মুখে ঠেলে দিয়েছে। সো আমি চললাম। তুমি কষ্ট করে বিয়েটা আটকাও। তারপর বাসা থেকে বের হয়ে গেলাম। আম্মু অনেক কয়বার ডেকেছে পেছন থেকে, কিন্তু আমি না শুনে হসপিটালের উদ্দেশ্যে রওনা হয়ে পড়েছি। কারণ এখন সময় নষ্ট করা যাবে না, আমার তাড়াতাড়ি হসপিটালে পৌঁছাতে হবে। নিজেদের গাড়ি নিয়ে রওনা হয়েছি, তাই বেশি একটা সময় লাগেনি হসপিটালে পৌঁছাতে। হসপিটালে পৌঁছাতেই দেখি মায়ার বাবা দেওয়ালের সাথে হেলান দিয়ে বুক চেপে কান্না করছে। তিনি আমাকে দেখতে পেয়ে আমার পায়ে হুমড়ি খেয়ে পড়ে। আকাশ ভাই, আপনি প্লিজ আমার মেয়েকে বাঁচান। ওসি সাহেব, প্লিজ আমার পা ছাড়ুন। আপনার মেয়ের কিছুই হবে না, কারণ ওর কিছু হলে যে আমিও মরে যাব। সো প্লিজ পা ছাড়ুন, আমি মায়ের কাছে যাব। মায়ার বাবা আকাশের পা ছেড়ে দিল। আকাশ আর দেরি না করে মায়ার কেবিনে চলে গেল। গিয়ে দেখে ডক্টরটা মায়ার চেক আপ করছে, আর অন্যদিকে মায়া মৃত মানুষের মতন বেডের উপরে শুয়ে আছে। ডক্টর, আমার মায়ার কি হয়েছে? দেখুন, উনি অনেক পাওয়ারি ওষুধ একসাথে খেয়ে ফেলেছে, যার ফলে ওনার দুটো কিডনি ড্যামেজ হয়ে গিয়েছে। আর তাছাড়া অনেক ব্লিডিং হয়েছে তার নাক মুখ দিয়ে। ওনাকে জলদি কয়েক ব্যাগ রক্ত প্লাস একটা কিডনি ডোনেট করতে হবে, না হয় তিনি চিরতরে এই পৃথিবী ছেড়ে চলে যাবেন। কারণ তিনার হাতে সময় অনেক কম, 48 ঘন্টার মধ্যে ওনার অপারেশন করা অনেক প্রয়োজন। ডক্টরের কথা শুনে থতমত খেয়ে গেলাম। কি করে এমনটা করলো মায়া? যেই মেয়ে কিনা আমাকে দুই চোখে দেখতে পারতো না, সেই মেয়ে আজ আমার জন্য নিজেকে বলি দিচ্ছে। না, যে করি হোক মায়াকে আমার বাঁচাতে হবে। ডক্টর 48 ঘন্টার আগেই মায়ার অপারেশন হবে, সেটা যে কোনো মূল্যেই হোক। আচ্ছা, তাহলে আমরা অপারেশনের প্রিপারেশন নিচ্ছি, আর আপনি সমস্ত কিছুর ইন্তজাম করুন। তবে হ্যাঁ, আর একটা কথা, কেবিনে কিন্তু কেউ প্রবেশ করা নিষেধ, কারণ ওনার এমন কন্ডিশন দেখলে যে কেউ ঘাবড়ে যাবে। না ডক্টর, কেউ কেবিনে আসবে না, আর আমিও একটু পর কেবিন থেকে বের হয়ে যাব। ঠিক আছে তাহলে। ডক্টররা চলে গেল, আর আমি ধীরে ধীরে মায়ার সামনে গেলাম। মায়া চুপচাপ বেডের মধ্যে শুয়ে আছে। মায়ার চেহারা কেমন যেন ফ্যাকাশে হয়ে আছে। ওর শরীরের এমন কন্ডিশন দেখে নিজেকে আর সামনে রাখতে পারলাম না। ফুপিয়ে কান্না করে দিয়েছি মায়াকে জড়িয়ে ধরে। এই পাগলি মেয়ে, ভালোবাসা না পাওয়ায় কেউ নিজের এমন ক্ষতি করে? হ্যাঁ, তুই কেন এমনটা করলে মায়া? আমি না হয় কষ্ট পেয়ে তোমার থেকে দূরে সরেছি, কিন্তু তুমি তো কষ্ট পাওয়ায় পুরো দুনিয়ায় ছেড়ে দিতে চাইছো। এমন পাগলামো কে করে মায়া? কি হলো, কথা বলো মায়া। আকাশ একটার পর একটা প্রশ্ন করেই চলেছে, কিন্তু মায়া কোনো কথাই বলছে না। সে চুপচাপ মরা মানুষের মতন পড়ে আছে বেডের উপরে। আকাশ মায়ার কোনো রেসপন্স না পেয়ে মায়াকে আরো শক্ত করে জড়িয়ে ধরে। শুধু তাই নয়, আকাশ মায়ার চোখে মুখে পাগলের মতন চুমু খেতে আরম্ভ করে। মায়া, তোমার কোনো কিছুই হতে দিব না আমি। তোমায় যে করেই হোক সুস্থ করে তুলবো। কলিজা, তুমি শুয়ে শুয়ে রেস্ট করো, আর আমি তোমায় ভালো করার জন্য কাজে লেগে পড়ি। মায়াকে কেবিনে রেখে আমি কেবিনে থেকে বের হয়ে আসলাম। কেবিন থেকে বের হতেই দেখি রাফিকে। এই আকাশ, তুই কখন এলি? একটু আগে এসেছি। আচ্ছা বাদ দে এখন এসব কথা। শোন, মায়ার জন্য রক্ত প্লাস কিডনির প্রয়োজন, না হয় তাকে সুস্থ করা যাবে না। কিন্তু এখন এসব কোথায় পাবি? তুই তোর পরিচিতদের কাছে খোঁজ লাগা, আর হসপিটালে থাক। আমি অন্যদিকে দেখছি কি করা যায়। হ্যাঁ, আমি হসপিটালে আসি আর খোঁজ লাগাচ্ছি, দেখি কিছু হয় কিনা। রাফিকে হসপিটালে রেখে কিডনির খোঁজে বেরিয়ে গেলাম। অনেক জায়গায় খোঁজ লাগিয়েছি কিডনির জন্য, সমস্ত ছেলেপেলেকেও কাজে লাগিয়েছি। তাদের এত বলেছি যত টাকা লাগবে লাগুক, বাট আমার কিডনি চাই। দরকার হয় যে কিডনি ডোনেট করবে তাকে সারা জীবন আমি বসিয়ে বসিয়ে পালবো, বা যত টাকার ডিমান্ড করুক আমি দিব। কিন্তু 24 ঘন্টা অতিক্রম হয়ে গিয়েছে, কিন্তু কেউ কোনো নিউজ দিল না। কারোর কাছে কোনো নিউজ না পেয়ে হতাশার মাত্রাটা যেন আরো দ্বিগুণ হয়ে গেল। হতাশা নিয়ে হসপিটালে ফিরে এলাম। হসপিটালে আসতেই ডক্টররা জিজ্ঞেস করলো, কিডনির ব্যবস্থা হয়েছে কি? না ডক্টর, কিডনি ব্যবস্থা করতে পারিনি, তবে অনেক জায়গা খোঁজ লাগিয়েছি। প্লিজ তাড়াতাড়ি ব্যবস্থা করুন, না হয় রুগীকে বাঁচানো মুশকিল হয়ে যাবে। আর হ্যাঁ, রক্ত আমরা ব্যবস্থা করে নিচ্ছি। ডক্টর, আমি দেখছি কি করা যায়। হ্যাঁ, তাড়াতাড়ি দেখুন। ডক্টর চলে গেল, কিন্তু আমার ভিতরে যেন তুফান বইছে। আল্লাহ, যদি কিডনির ব্যবস্থা না হয় তাহলে মায়াকে আমার চিরতরে হারাতে হবে। মাথায় যেন কিছুই কাজ করছে না। চুপচাপ দেওয়ালের সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে আছি। একটু পর রাফি এসে বলল,
দোস্ত, কিডনির ব্যবস্থা তো কোনো দিক থেকেই করতে পারছি না, তুই ব্যবস্থা করতে পারলি কি? না রে, আমিও পারিনি। তাহলে এখন কি করবি? দেখি আর কিছুটা সময়, তারপর না হয় কঠোর একটা সিদ্ধান্ত আমাকেই নিতে হবে। মানে কি আকাশ? সেটা সময় হলেই দেখতে পাবি। এখন যা, গিয়ে মায়ের বাবা আমাকে দেখ, আর আমাকে কিছুটা সময় একা থাকতে দে। আচ্ছা। রাফি চলে গেল, আর আমি সেভাবেই দাঁড়িয়ে আছি। কিন্তু কিছুটা সময় পর আর দাঁড়িয়ে থাকতে পারছি না, পা ব্যথা করছে। তাই সেইভাবেই মাটির মধ্যে বসে পড়লাম। মায়ের চিন্তায় কিছুই ভালো লাগছে না। আল্লাহ, ওকে কি আমি চিরতরে হারিয়ে ফেলবো? এসব ভেবেই কেঁদে দিলাম। কতটা সময় সেভাবে কেঁদেছি জানি না, তবে যখনই কান্না একটু থেমেছে তখন দেখি আর মাত্র 4 ঘন্টা বাকি আছে। তাড়াতাড়ি উঠে ডক্টরের কাছে চলে গেলাম। কিডনির ব্যবস্থা হয়েছে কি? অন্য দিক থেকে হয়নি, তবে আপনার জন্য হয়ে গিয়েছে, কারণ আমার থেকে কিডনি একটা ডোনেট করে দিব তাকে। এই যে স্যার, আপনি কি পাগল হয়েছেন? না, আমি পাগল হইনি, আমি কিডনি ডোনেট করব মায়াকে। সরি স্যার, এটা আমরা পারবো না, কারণ আপনাকে কেউ না চিনলেও আমি ভালো করে চিনি। আপনি আফজাল সাহেবের ছেলে। আমি আপনার থেকে কিডনি নিয়ে রোগীর অপারেশন করলে পরে আমারই এই বিপদে পড়তে হবে। না ডক্টর, কিচ্ছুই হবে না। আপনি প্লিজ আমার থেকে একটা কিডনি নিয়ে অপারেশন শুরু করুন। স্যার, আমি পারবো না, এক্সট্রিমলি সরি। কারণ আপনার বাবার কানে এই খবর গেলে তিনি আমাকে সোজা জীবিত পুঁতে দিবেন। সো প্লিজ, আপনার থেকে আমি কিডনি নিয়ে রোগীর অপারেশন করতে পারবো না। তবে হ্যাঁ, আপনি ছাড়া বাকি কেউ এসে যদি বলতো কিডনি নিয়ে রোগীর অপারেশন করাতে, তাহলে আমি নিশ্চিন্তেই করতাম। বাট আপনার বেলায় সেটা আমি পারবো না। তাহলে কি আমার মায়াকে আমি বাঁচাতে পারবো না? সে আল্লাহ ভালো জানেন। আকাশ ডক্টরের কথা শুনে মাথা নিচু করে রেখেছে। আজ তার নিজের কাছে নিজেকে ছোট লাগছে, কারণ আজ তার জন্যই মায়ার এই দুর্দশা। সে যদি মায়াকে মেনে নিত তাহলে আর এমনটা হতো না। ভিতরটা যেন ফেটে যাচ্ছে তার। সে পারছে না মায়ার জায়গায় নিজের প্রাণ দিয়ে দিতে। আকাশ এসব দিয়ে ভাবছে। ঠিক সেই সময় ডক্টরের কাছে একটা ফোন আসে। ডক্টর ফোনে কথা শেষ করে আকাশকে বলে, স্যার, কিডনির ব্যবস্থা হয়ে গিয়েছে। এবার আপনি একটু নিশ্চিন্তে থাকুন, হয়তো ভালো কিছুই হবে। কি সত্যি? কিন্তু কে দিচ্ছে কিডনি? সেটা অপারেশনের আগে বলা যাবে না, কারণ তিনি সেটা বারণ করেছেন। আচ্ছা, তাহলে পরেই বলিয়েন। এবার আমার মায়ের অপারেশন শুরু করুন। হ্যাঁ, কিছু সময়ের মধ্যে অপারেশন শুরু হবে। কিছু সময় পর ডক্টররা মায়ের অপারেশন চালু করে দিল। দীর্ঘ 3 ঘন্টা পর অপারেশন থিয়েটার থেকে ডক্টর হাসি মুখে বের হয়ে আসে। যাক, আলহামদুলিল্লাহ, রোগীর অপারেশন সাকসেসফুলি হয়েছে। এবার আশা করি রোগী ঠিক হয়ে যাবে। সবাই ডক্টরের কথা শুনে খুশিতে আত্মহারা, বিশেষ করে আকাশ। সবাই মায়ার কেবিনের সামনে দাঁড়িয়ে মায়ার জ্ঞান ফিরবার অপেক্ষা করছে। 6 ঘন্টা পর মায়ার জ্ঞান ফিরে আসে। মায়ার জ্ঞান ফিরেছে শুনে সবাই মায়াকে দেখার জন্য উতাল পাতাল হয়ে যায়, কিন্তু ডক্টর বলে দুজন দুজন করে দেখা করতে। তাই শুরুতে মায়ার মা বাবা কেবিনে গিয়ে দেখা করে। অন্যদিকে আকাশ কেবিনের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছে যে কে তার মায়াকে বাঁচিয়েছে, কার এত মহৎ দিল যে শেষ সময় এসে আমার মায়াকে বাঁচিয়েছে। না, একটু গিয়ে ডক্টর থেকে নাম জিজ্ঞেস করি। ডক্টর, কে আমার মায়াকে বাঁচিয়েছে? পাশের কেবিনে গিয়ে দেখুন, সে শুয়ে আছে। ডক্টরের কথা মতন পাশের কেবিনে চলে গেলাম। কেবিনে ঢুকতেই চোখ জোড়া বড় বড় হয়ে গেল, কারণ বেডের উপরে মরা লাশের মতন করে নাদিয়া শুয়ে আছে। নাদিয়াকে মরা লাশের মতন বেডের উপরে পড়ে থাকতে দেখে কলিজার মধ্যে এক ভয়ানক মোচড় মারে। ও আল্লাহ, এটা কি ঘটলো? সাথে সাথে চোখ জোড়া দিয়ে লবণাক্ত পানি বইতে শুরু করলো। নিজেকে আর স্থির রাখতে পারলাম না, ফুপিয়ে কেঁদে দিলাম। নিজের কাছে এতটা খারাপ লাগছে যে বললে বোঝাতে পারবো না, কারণ মায়ার কেবিনে অনেক মানুষ, অথচ যেই মানুষটা মায়াকে বাঁচালো সে লাওয়ারিসের মতন হসপিটালের বেডে পড়ে আছে। দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্না করছিলাম। ঠিক তখনই রাফি এসে পেছন থেকে কাঁধের উপরে হাত রাখে। আকাশ, টেনশন করিস না, নাদিয়া ঠিক হয়ে যাবে। তুই কি করে জানলি রাফি নাদিয়ার কথা? কারণ সে আমাকে ফোন করে তোর কথা জানতে চাই যে তুই বিয়ের অনুষ্ঠান ছেড়ে কোথায় এসেছিস। শুরুতে আমি তাকে কিছুই বলিনি তোর সম্পর্কে, কিন্তু সে অনেক কান্নাকাটি করে। পরে বলতে বাধ্য হয়েছি যে তুই মায়াকে নিয়ে হসপিটালে আসিস। তখনই সে আমাকে বলে এটাই তার শেষ সুযোগ নিজেকে প্রমাণ করার। তারপর সে মায়ের জন্য নিজের একটা কিডনি ডোনেট করে দেয়। রাফি, কি করে এত বড় একটা কথা তুই আমার থেকে গোপন রাখলি? ভাই, মাফ কর আমাকে, আর এখন আগে যা, মায়া তোর খোঁজ করছে। রাফির সাথে আর কথা না বলে মায়ার কেবিনে চলে গেলাম। কেবিনে ঢুকতেই মায়া আমাকে দেখে বেড থেকে উঠে যেতে ধরলো। সাথে সাথে দৌড়ে গিয়ে মায়াকে আটকালাম। এই মেয়ে, কি করছো তুমি? হ্যাঁ,
এই অবস্থায় কেউ বিছানা থেকে উঠে? আমাকে বুকে নাও না প্লিজ, আমি তোমার বুকে যেতে চাই। মায়া, পাগলের মতন করো না। আগে সুস্থ হও, পরে যা ইচ্ছে হয় করিও। না, আমি এখন তোমার বুকে যাব। অনেক কাঁদিয়েছো আমায় তুমি, আমি এখনই তোমার বুকে যাব, না হয় কিন্তু আবারও খারাপ কিছু ঘটিয়ে ফেলবো নিজের সাথে। মায়ার কথা শুনে ভ্যাবাচাকা খেয়ে গেলাম, তাই কোনো কিছু না ভেবেই তাড়াতাড়ি করে মায়াকে বুকে নিয়ে নিলাম। মেয়েটা আমাকে খামচে ধরে রেখেছে। আমি নিজের অজান্তেই মায়ের কপালে একটা চুমু এঁকে দিলাম। এই মেয়ে, নিজেকে কেউ এমন ঝুঁকির মুখে ফেলে? হ্যাঁ, আমার তো মরে যাওয়ার ইচ্ছে ছিল। যেখানে তোমার মতন ভালো মানুষকে চিনতে পারলাম না, যেখানে তোমার মতন মানুষের মন পড়তে পারলাম না, সেই জীবন রেখে আর কি লাভ? মায়া, তুমি কি পাগল হয়ে গেছো? হ্যাঁ, নিজেকে শেষ করে দেওয়ায় কোনো ধরনের ভালোবাসা রয়েছে মায়া? তা আমি জানি না, আমি শুধু এইটুকুই জানি যে আমার তোমাকে চাই। তোমার কপি হলেও চলবে না, শুধু তোমাকেই চাই আমার। আর যদি তোমায় নিজের করে না পাই, তাহলে আবার নিজের জীবন ঝুঁকির মধ্যে ঠেলে দেব। এবার তো বেঁচে গেছি, কিন্তু পাক্কা পরের বার সাকসেস নিব, নিজের অস্তিত্ব দুনিয়া থেকে মিটিয়ে দেব। মায়ের কথা শুনে কি বলবো ভেবে পাচ্ছি না। দুপদুপারি শুরু হয়ে গিয়েছে বুকের ভিতরে, কারণ মেয়েটাকে যে আমিও অনেক ভালোবাসি। এবার আর নিজের দেশকে আটকে রাখতে পারলাম না। মায়াকে আরো শক্ত করে জড়িয়ে ধরে ওর উষ্ণ ঠোঁটগুলোতে নিজের ঠোঁট ডুবিয়ে দিলাম। সে আমার কাণ্ড দেখে চোখ বড় বড় করে ফেলে, কিন্তু আমি মায়ার ঠোঁটের উষ্ণতা নিয়ে চলেছি। কিছুক্ষণ পর মায়াকে ছেড়ে দিলাম। মায়া, আজকের পর যাতে অমন ধরনের কাজ করতে না দেখি। বললাম তো, তুমি যদি আমার হয়ে থাকো, তাহলে অমন ভুল আর কোনোদিনও আমি করব না। মায়া, আমি তোমার আছি আর তোমারই থাকবো। মাঝে কি হয়েছে সেসব কিছুই ভুলে যাও। আচ্ছা। মায়াকে বুকের সাথে জড়িয়ে ধরে নিয়ে বসে আছি। ঠিক তখনই একজন ডক্টর আর কিছু নার্স রুমের মধ্যে ঢুকে, এই যে স্যার, পাশের রুমে সেই পেশেন্টের অবস্থা তো ক্রমশ খারাপ হতে চলেছে। যেখানে কিছু হলে ওনার হওয়ার কথা ছিল, কারণ তিনিই ঝুঁকিপূর্ণ অবস্থায় ছিলেন। সেখানে যার কোনো সমস্যা নাই, তিনিই বিপদগ্রস্ত হলেন। ডক্টরের কথা শুনে আবারও কলিজাটা মোচড় দিয়ে উঠল, কারণ এতটা সময় মায়ার দিকে ফোকাস করায় নাদিয়ার কথা একদম ভুলে গিয়েছিলাম। কিন্তু এখন আবার ডক্টর এসে নাদিয়ার কথা মনে করিয়ে দিল। ডক্টর প্লিজ, আপনারা নাদিয়াকে দেখুন। যে কোনো মূল্যেই নাদিয়া সুস্থ হওয়া চাই। ওর সুস্থতার জন্য যত টাকা লাগে আমি দিব, তাও তাকে সুস্থ করে তুলুন। স্যার, টাকার বিষয় না, বিষয়টা হচ্ছে ওনাকে ঠিক করা নিয়ে। আর আমরা কখনোই একটা পেশেন্টের খারাপ চাইবো না, সো আমরা আমাদের মতো ট্রাই করছি। জি ডক্টর, আজ হসপিটালে এসেছি 1 সপ্তাহ হয়েছে। মায়া মোটামুটি সুস্থ, তবে নাদিয়া আগের মতোই, তবে তার জ্ঞান ফিরে এসেছে বহু আগেই। ডক্টররা চেষ্টা চালিয়ে যাচ্ছে নাদিয়াকে সুস্থ করে তোলার। দেখতে দেখতে আরো কয়েকদিন কেটে গেল। মায়া পুরোপুরি সুস্থ, আর সে নাদিয়ার বিষয়েও জানে। অন্যদিকে নাদিয়ার অবস্থা আল্লাহর রহমতে আগের চাইতে একটু ভালো। এর পরের দিন সকালবেলায় মায়াকে বুকে নিয়ে হসপিটালের বেডে শুয়ে আছি। তখনই কেউ একজন এসে আমার বাহুতে আলতো করে হাত রাখে, আর সাথে সাথে আমার ঘুম ভেঙে যায়। আমি চোখ খুলতেই দেখি আম্মু দাঁড়িয়ে আছেন চোখের সামনে। মা, তোমরা এখানে? আজ কদিন হলো বাড়ি থেকে উধাও হয়েছিস তুই। তোর কি কোনো আক্কেল জ্ঞান আছে? তাই আমরাই চলে এসেছি। কে কে এসেছে? তোর বাবা, আমি সবাই এসেছি, আর সাথে নাদিয়ার বাবা মারাও এসেছে। ও, কিন্তু তুই একটা কথা বলতো আমায়, যে তুই আমাদের মায়ের বিষয়ে কিছু জানাসনি কেন? মা, তখন তার সাথে আমার একটু সমস্যা চলছিল, তাই জানাইনি। দেখলি, এই না জানানোর জন্য কত কিছু পোহাতে হলো আমাদের। বিয়ের বাড়ির সমস্ত মানুষ খালি হাতে ফিরে গিয়েছে, আবার আমার বান্ধবীকেও মানাতে হয়েছে। এসব যদি আগে জানাতি, তাহলে কিন্তু এসব আর হতো না। সরি আম্মু। হয়েছে, থাক, এখন আর সরি বলে কাজ নেই। আচ্ছা, মায়ের শরীর তো মোটামুটি ভালো, তাহলে ওকে রিলিজ করে নিয়ে বাসায় চল। আর নাদিয়াও নাকি অনেকটা সেরে উঠেছে, তাকেও আর 2-1 দিন হসপিটালে রেখে রিলিজ করিয়ে বাসায় নিয়ে যেতে বলবো। আর শোন, তুই নাদিয়ার বাবা মায়ের উপরে আর রাগ করিস না, কারণ তোর বাবা তাদেরকে জন্মের শিক্ষা দিয়েছে। তাদের সাথে আমাদের আর তেমন কোনো উঠোবাসা নেই, শুধু তোর আর মায়া মামুনির বিয়ে পর্যন্ত ওরা আমাদের বাসায় থাকবে। আচ্ছা ঠিক আছে। মায়াকে রিলিজ করিয়ে নিয়ে বাসায় চলে আসলাম। অন্যদিকে নাদিয়াকে তার 3 দিন পর রিলিজ করিয়ে আমাদের বাসায় আনা হলো। মা বাবা কথা মতন তাদের উপরে কোনো রিভেঞ্জই উঠাবো না আমি, তবে নাদিয়ার সাথে আমার কিছু বোঝাপড়া আছে। বাসায় সিকিউরিটি টাইট করা হয়েছে নাদিয়ার বাবা মায়ের জন্য,
যাতে করে তারা কোনো কিছুই করতে না পারে। এভাবে আরো 2 দিন কেটে গেল। 3 দিনের মাথায় বিকেল বেলায় ছাদে ওঠার জন্য রুম ছেড়ে বের হয়েছি। তখনই দেখি নাদিয়া তার রুমের সামনে চেয়ার নিয়ে মনমরা হয়ে বসে আছে। আমি তাকে দেখে কোনো কিছু না ভেবেই তার কাছে চলে গেলাম। সে আমাকে দেখে চমকে উঠল। সে মাটির দিকে তাকিয়ে আছে। আমার চোখের দিকে তাকিয়ে কথা বলার মতন সাহস নেই যেন তার। কিরে, এভাবে চুপচাপ হয়ে আছিস কেন? এমনিতেই। আচ্ছা, কিছু জানার ছিল তোর কাছে। হ্যাঁ বল। তুই আমার এত বড় সর্বনাশ করতে চাইলি, কিন্তু পরিশেষে তুই আমায় বাঁচালি। এর কারণটা কি রে? বাবার হুমকিতে ভয় পেয়ে গেছিস মনে হয়। না, তেমন কিছু না। আসল কথাটা হলো আকাশ, আমি কোনোদিন তোর ক্ষতি করতে চাইনি, কারণ আমি তোকে মন থেকে ভালোবাসতাম, আর এখনো বাসি। কেউ ভালোবাসার মানুষের ক্ষতি করতে চায় না, সো আমিও চাইনি। তবে যেহেতু আমার বাবা মা ফেসে গেছেন, তাই তিনাদের বাঁচানোর জন্য অমন করেছি আমি। তবে বিশ্বাস কর, আমার বাবা মার প্ল্যানের সাথে আমি আগে পরে কখনো যুক্ত ছিলাম না, তাই আমি তাদের পুলিশে ধরিয়ে দেই। আর সবকিছুই সত্যি ছিল, কিন্তু পরে গিয়ে ওনাদের জন্য খারাপ লাগে, তাই তাদের উপর থেকে চার্জ উঠিয়ে নেই। যতই হোক না কেন, তারা আমার মা বাবা। কিন্তু তুই ভেবেছিস আমি ওর তেনাদের সাথে মিলে চাল চেলেছি, তাই তুই আমায় মেরে ফেলতে চেয়েছিলি। পরে আমি নিজেকে বাঁচাতে তোর মুখে স্প্রে করে পালিয়ে আসি। তুই হয়তো ভাবতে পারিসনি যে খারাপ উদ্দেশ্য না থাকলে স্প্রে কোথা থেকে আসলো, কিন্তু আসল কথা হলো আমি নিজেকে সুরক্ষিত রাখার জন্য সবসময় ওই স্প্রে সাথে রাখি। পরে সেখান থেকে পালিয়ে আসলেও তোর বাবা আমাদেরকে ধরে ফেলে, আর আমার বাবাকে ভয়ঙ্কর শাস্তি দেয়। কিন্তু সবকিছুর ভেতরে আমার ভেতরটা শেষ হয়ে যাচ্ছিল। যখন শুনলাম তোর বিয়ে ঠিক হয়েছে, অনেক কেঁদেছি তোর জন্য, কিন্তু হুট করে জানতে পারি তুই বিয়ে না করে কোথায় যেন চলে গেছিস। তাই আমি রাফির সাথে যোগাযোগ করি। পরে সে অনেক রিকোয়েস্টের ফলে তোর কথা বলে যে তুই মায়াকে বাঁচাতে পাগলের মতো ছোটাছুটি করছিস, আর আমি সেই সুযোগটাই কাজে লাগাই, কারণ তোর চোখে তো চিরতরে খারাপ হয়ে গেছি আমি। আর সেখানে ভালোবাসা পাওয়া তো আকাশ চুম্বি কথাবার্তা। তাই ভাবলাম নিজের উপরে জুলুম করে হলেও তোর ভালোবাসাকে বাঁচিয়ে দিই, যাতে করে তুই ভালো থাকিস মায়াকে নিয়ে। নিজে তো ভালোবাসা পেলাম না, তবে নিজের ভালোবাসার মানুষটাকে হ্যাপি করার ট্রাই করেছি। জানি না তুই আমায় মাফ করবি কিনা, তবে বিশ্বাস কর অনেক শান্তি পেয়েছি তোর আর মায়ের জন্য কিছু করতে পেরে। তবে ভেতরে অনেকটুকু কষ্ট জমে আছে তোকে না পেয়ে। আমার ভাগ্যটাই খারাপ রে, যে নিজের মা বাবাকে বাঁচাতে গিয়ে নিজের ভালোবাসাকে হারালাম। নাদিয়ার কথা শুনে নিজেকে আর সামনে রাখতে পারলাম না। নিজেকে এত বড় অপরাধী মনে হচ্ছে যে বলে বোঝাতে পারবো না। সাথে সাথে নাদিয়ার হাত শক্ত করে চেপে ধরলাম। চোখ দিয়ে টুপটুপ করে পানি ধরছে, কারণ মেয়েটার তো কোনো দোষ নেই। ভাগ্য তার সাথে এই নির্মম খেলাটা না খেললে সে আজ আমার হতো। হ্যাঁ পাগল, কাঁদছিস কেন? হ্যাঁ, আমার ভাগ্যটা খারাপ রে, থাক আর কাঁদিস না। তাহলে তুই কাঁদছিস কেন? তুই কি বুঝতেছিস নাদিয়া আমার কতটা কষ্ট হচ্ছে তোর জন্য? আকাশ থাক, আর আফসোস করিস না, উপরওয়ালার ফয়সালা এমনটাই ছিল। নাদিয়া, আমি জানি না উপরওয়ালার ফয়সালাটা কেন এমন ছিল, তবে আমি তোর সাথে মরণ পর্যন্ত বন্ধুত্ব রেখে যাব। সব সময় তোর সাথে আছি আমি। আমিও তোকে সারা জীবন বন্ধু হিসেবে মেনে যাব। নাদিয়ার সাথে আরো অনেকটা সময় কথা বলে রুমে চলে এলাম। ছাদে আর যাওয়া হলো না। অন্যদিকে মায়াকে আমুর রুমে শিফট করা হয়েছে বিয়ের আগ পর্যন্ত। দেখতে দেখতে সমস্ত কিছু ঠিক হয়ে গেল। 3 দিন পর আমার আর মায়ার বিয়ে। সবার মতামত নিয়েই আমাদের বিয়ে ঠিক হলো। বাড়িতে আবার মেহমান আসতে শুরু করলো। এইভাবেই বিয়ের দিন চলে আসে। অনেক জাঁকজমক ভাবে আমার আর মায়ার বিয়েটা হয়েছে। অন্যদিকে নাদিয়া আগে থেকেই আমার আর মায়ার বাসর সাজিয়ে রেখেছে। রাত বাজে 12টা। মায়া বাসর ঘর দখল করে নিয়েছে। এখন খালি আমার প্রবেশ করা বাকি। আমি বাসর ঘরে প্রবেশ করতেই মায়া দৌড়ে এসে আমার পায়ে ধরে সালাম করতে চাইল। ওই আমি প্রত্যেকবারের মতন মায়াকে পা ছুতে দিলাম না। মায়াকে বুকে জড়িয়ে নিলাম, কিন্তু সেই জড়িয়ে নেওয়া বেশিক্ষণ স্থায়ী হলো না। মায়া আমায় ধাক্কা দিয়ে বিছানায় ফেলে দিল, তারপর আমার বুকে উঠে গেল। মায়া, কি করছো কি তুমি? প্রতিশোধ নিচ্ছি। কিসের প্রতিশোধ? আমায় যে কাঁদিয়েছিস সেই প্রতিশোধ। মায়া আকাশের উপরে একদম শাড়ি গাড়ি গহনা গাটি সব সহ নিয়েই চাপিয়ে পড়ে। তারপর আকাশকে জড়িয়ে ধরে ওর ঠোঁট জোড়া নিজের দখল করে নেয়। অন্যদিকে আকাশ তো পুরো অবাক মায়ের কাণ্ড দেখে, কারণ সে শুনেছি পুরুষরা বাসর ঘরে মেয়েদের লাজ ভাঙায়, কিন্তু এখানে তো তার উল্টো হচ্ছে। এই যেন কোনো এক বউ তার স্বামীর সাথে বাসর করছে। মায়া আকাশের ঠোঁটে চুমু খেতে খেতে
ঠুস করে একটা কামড় বসিয়ে দেয়। আর কামড়ের প্রতিক্রিয়া এমন ছিল যে আকাশের ঠোঁট কেটে রক্ত বের হয়ে যায়। কিন্তু মায়ার কোনো হুঁশ জ্ঞান নেই, সে চুবু খেয়ে চলেছে। আর আকাশ অসহায়ের মতন বিছানায় শুয়ে আছে। এ যেন এক নারী বাসর, কিন্তু আকাশও কম না। মায়া তো শুধু তার ঠোঁটে স্পর্শ করেছে, কিন্তু আকাশ মায়ার পুরো শরীরে স্পর্শ করতে শুরু করে। এবার মায়া পুরোপুরি পাগল হয়ে যায়। সে শরীরের সমস্ত শক্তি দিয়ে আকাশকে নিজের বাহুডোরে জড়িয়ে ধরে। এই ভালোবাসার মুহূর্ত যেন কবু শেষ না হয় তাদের জীবন থেকে। অটুট থাকুক সকল ভালোবাসার সম্পর্কগুলো, অটুট থাকুক সকল প্রেমীদের মনের ভালোবাসা। এভাবেই শেষ হলো আরও একটা গল্প কাহিনী। সবাই ভালো থাকুন।